আসসালামু আলাইকুম প্রিয় স্বপ্নবাজ ভর্তিচ্ছ শিক্ষার্থী। টার্গেট জিএসটি 1.0 এর ফিজিক্সের প্রথম ক্লাস ভৌত জগত ও পরিমাপ অর্থাৎ ফিজিক্যাল ওয়ার্ল্ড অ্যান্ড মেজারমেন্ট এই চ্যাপ্টারের ক্লাসে তোমাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি। এই চ্যাপ্টারটা আমরা তুলনামূলক কম গুরুত্ব দিই, কারণ এই চ্যাপ্টার থেকে অন্য চ্যাপ্টারের তুলনায় পরীক্ষায় প্রশ্ন কম আসে। তোমরা নিশ্চয়ই জানো আমাদের ফিজিক্সের শর্ট সিলেবাসের অন্তর্গত চ্যাপ্টার হচ্ছে 15টা। এই 15টার মধ্যে সবচেয়ে কম গুরুত্ব দিয়ে পড়াশোনা করে বাচ্চা কাচ্চারা এই চ্যাপ্টারটা। তো আমরা এই চ্যাপ্টারটাকে গুরুত্ব দিয়ে পড়বো, কারণ দেখা যায় হরহামেশাই জিএসটিতে 2টা এমসিকিউ হলেও চলে আসতে পারে এই চ্যাপ্টার থেকে। 2 মার্ক আমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ। খুবই অল্প সময়ের মধ্যে আমরা এই চ্যাপ্টারের A to Z সব কিছু ডিটেলসে করে ফেলবো, যাতে আমরা 2 মার্ক ইজিলি অ্যাটলিস্ট প্রশ্ন আসলে এনশিওর করতে পারি। তো কথাবার্তা না বাড়ায় একটা ছোট্ট কথা জাস্ট বলি, সেটা হচ্ছে ভাইয়া, তোমরা যারা আমার টার্গেট জিএসটি 1.0 এই কোর্সে যুক্ত হইতে চাও, তারা যদি যুক্ত হইতে চাও 013155723 এই নাম্বারে ভাইয়া বিকাশ এবং নগদ আছে। বিকাশ এবং নগদে 299 টাকা সেন্ড মানি করে আমাকে এই নাম্বারে যদি হোয়াটসঅ্যাপে নক দাও, তোমাকে প্রাইভেট গ্রুপে যুক্ত করায় দেওয়া হবে ইনশাল্লাহ। তুমি যদি এই 299 টাকা দিয়ে কোর্সে যুক্ত হও, ইনশাল্লাহ তোমার লাইফের একটা বেস্ট ইনভেস্টমেন্ট হবে। আমি এই কথাটা হলফ করে বলতে পারি যে ইনশাল্লাহ ভালো একটা কিছু তুমি পাবা এই 299 টাকার বিনিময়ে। নামে মাত্র কোর্স ফি রাখার কারণ একটাই, যে তোমরা অলরেডি তোমাদের দেওয়ালে পিঠ থেকে গেছে, তোমরা বেশ কয়েকটা জায়গায় পরীক্ষা দিছো, এখন পর্যন্ত হয়তো অনেকেই আসো এবং অনেকে না, বেশিরভাগ শিক্ষার্থীই তোমরা যারা এখন পর্যন্ত নিজের একটা আসন নিশ্চিত করতে পারো নাই, যার কারণে নামে মাত্র ফি আমি রাখছি। আমি ভাবছিলাম অন্য জায়গায় কোর্স ফি 2000 টাকা, আমি 1500 টাকা রাখি। এরপরে আমি চিন্তা ভাবনা করে দেখলাম যে 1500 টাকা তোমাদের জন্য অনেক বেশি হয়ে যায়, এই মুহূর্তে হয়তো ফ্যামিলি থেকে চাওয়া লাগতে পারে বা ইত্যাদি অনেক কিছু। পরবর্তীতে আমি 500 টাকা রাখার সিদ্ধান্ত নিই। 500 টাকা রাখার পরেও আমি চিন্তা ভাবনা করলাম এই 500 টাকা দিতেও হয়তো তোমাদের অনেকের সমস্যা হতে পারে, যার ফলশ্রুতিতে আমি মাত্র 299 টাকা কোর্স ফি রাখছি। তাই চাইলেই যুক্ত হইতে পারো, ইনশাল্লাহ তোমার লাইফের একটা বেস্ট ইনভেস্টমেন্ট হবে। আমি এই কথাটা বেশ কয়েকবার বললাম, কারণ ক্লাস কোয়ালিটি কি বা তুমি হচ্ছে যা পাবা, ইনশাল্লাহ অনেক ভালো মানে নামি দামি কোর্সের থেকেও ভালো কন্টেন্ট, ভালো কোয়ালিটির ক্লাস ইনশাল্লাহ তুমি এনশিওর করতে পারবে এই জায়গা থেকে। যাই হোক, অনেক কথাবার্তা বললাম, আমরা চ্যাপ্টারটা শুরু করতেছি। আমরা ফার্স্ট অফ অল এখানে দেখব মৌলিক রাশি। তো আমরা সবাই জানি মৌলিক রাশি কয়টা, মৌলিক রাশি হচ্ছে 60টা। এটা হচ্ছে আমাদের প্রথম এমসিকিউ, তাই না? এখন মৌলিক রাশি 60টা কি কি, এই যে এখানে লেখা আছে, দৈর্ঘ্য, ভর, সময়, বৈদ্যুতিক প্রবাহ, তাপমাত্রা, পদার্থের পরিমাণ, দীপন তীব্রতা। তাহলে এই হচ্ছে আমাদের মোটের ওপর 60টা মৌলিক রাশি। তো এইখানে দৈর্ঘ্যের একক কি মিটার, ভরের একক কিলোগ্রাম, সময়ের একক সেকেন্ড, বৈদ্যুতিক প্রবাহের একক অ্যাম্পিয়ার, তাপমাত্রার একক হচ্ছে কেলভিন, পদার্থের পরিমাণের একক হচ্ছে মোল এবং দীপন তীব্রতার একক হচ্ছে ক্যান্ডেলা। এই যে এককগুলো আমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ। তো এই এককগুলো একটু তোমরা অবশ্যই মুখস্থ রাখবা, কারণ এইখান থেকে এমসিকিউ চলে আসে। বোঝা গেছে? এরপরে দেখো, আমরা ইউনিটে ব্যবহৃত গুণিতক বা উপসর্গগুলো নিয়ে একটু আলোচনা করব, কারণ অনেক সময় আমাদের ইউনিটগুলো চেঞ্জ করতে হয়। যেমন ধরো ডেকা, হেক্টো, কিলো, মেগা, গিগা, টেরা, পেটা, এক্সা, ডেসি, সেন্টি, মিলি, ম্যাক্রো, ন্যানোপিকো, ফেমটো, একো। এই জিনিসগুলোর মান আমরা মনে রাখবো। মনে রাখলে আমরা যে কোনো এককে কি করতে পারবো ভাইয়া, কনভার্ট করতে পারবো। যেমন ডেকা মানে 10⁻⁴, হেক্টো মানে 10⁻², কিলো মানে 10⁻3, মেগা মানে 10⁻6, গিগা মানে 9, তারপর হচ্ছে টেরা মানে 10⁻12, তারপরে দেখো পেটা মানে 10⁻15 এবং এক্সা মানে 10⁻18। ঠিক তেমনিভাবে এখানে ডেসি, সেন্টি, মিলি, ম্যাক্রো, ন্যানোপিকো, ফেমটো আছে। তোমরা এই জিনিসগুলো মনে রাখবা, আশা করি তোমাদের সবারই এগুলা জানা আছে। তো আমাদের দেখো প্রথম এমসিকিউ এই চ্যাপ্টারের কি বলতেছে, বলছে দীপন তীব্রতার একক কি। আমরা এইমাত্র দেখে আসলাম দীপন তীব্রতার একক কি ছিল ভাইয়া, ক্যান্ডেলা। দেখো তো ক্যান্ডেলা কয় নম্বর অপশনে আছে, বি নম্বরে, তাই বি হচ্ছে অ্যান্সার আমাদের। দেখো পরের প্রশ্ন, বলবিদ্যার বিভিন্ন মৌলিক ভৌত রাশিসমূহ। আমরা মৌলিক রাশি কি কি বললাম, দৈর্ঘ্য, ভর, সময়, তাপমাত্রা, পদার্থের পরিমাণ, দীপন তীব্রতা, তড়িৎ প্রবাহ। তাহলে দেখো তো এইখানে ভর আছে, বল আছে, সময় আছে। ভর আর সময় হচ্ছে মৌলিক রাশি, কিন্তু বল তো ভাইয়া কি মৌলিক রাশি না। ভর, দৈর্ঘ্য, সময়। আচ্ছা, তারপর দেখো বল, শক্তি, বল কি মৌলিক রাশি না, তার মানে এটা হবে না। এখানেও বল আছে, এটাও হবে না। তার মানে গ, ঘ আর ক হচ্ছে না। শুধুমাত্র খ নম্বরে দেখো ভর, দৈর্ঘ্য এবং সময় তিনটাই মৌলিক রাশি আছে। দ্যাটস ওয়াই বলবিদ্যার তিনটা মৌলিক রাশি খ নম্বর অ্যান্সারে আছে, মানে খ নম্বর অপশনে, দ্যাটস ওয়াই খ অ্যান্সার। ক্লিয়ার?
আশা করি ক্লিয়ার। দেখো আমাদের পরের যে প্রশ্ন, নিউটনীয় বা চিরায়ত বলবিদ্যার মৌলিক রাশি নয় কোনটা? বলো তো এখানে মৌলিক রাশি কোনটা নয়? সময় কি মৌলিক রাশি? মৌলিক রাশি। স্থান মৌলিক রাশি কি? না। তারপর দেখো তো ভর মৌলিক রাশি। বেগ কি কোথাও দেখছো মৌলিক রাশির মধ্যে? না। তার মানে মৌলিক রাশি নয় হচ্ছে সি নাম্বারটা। ক্লিয়ার। স্থান মানে কি ভাইয়া? দূরত্ব। তাহলে দূরত্ব কি মৌলিক রাশি? কারণ দৈর্ঘ্য মানে মৌলিক রাশির মধ্যে ছিল। দ্যাটস ওয়াই শুধুমাত্র বেগটা কি? বেগটা হচ্ছে মৌলিক রাশি না। দেখো আমাদের পরের প্রশ্ন, নিচের কোনটি লব্ধ রাশি? লব্ধ রাশি মানে কি ভাইয়া? যে রাশিকে ভাঙলে দুই বা ততোধিক মৌলিক রাশি পাওয়া যায়। এইখানে দেখো ভর মৌলিক রাশি, সময় মৌলিক রাশি, তাপমাত্রা মৌলিক রাশি, তাহলে কম্পাঙ্ক কি হবে? লব্ধ রাশি। খুবই সহজ। দেখো আমাদের পরের প্রশ্ন, ঘনকোণের এসে একক কি? খুবই গুরুত্বপূর্ণ, খুবই গুরুত্বপূর্ণ। ঘনকোণের এসে একক হচ্ছে স্টেরেডিয়ান। তোমরা খুব ভালোভাবে এটা মনে রাখবে। ঘনকোণের এসে একক কি? স্টেরেডিয়ান। মনে থাকবে? আশা করি মনে থাকবে। আমাদের পরের প্রশ্ন, নিচের কোনটি দ্বারা এক পিকো বোঝায়? এক পিকো বোঝায়, আমরা পিকো পড়লাম না? ডেসি, সেন্টি, মিলি, মাইক্রো, ন্যানো, পিকো। তার মানে কি? ডেসি মানে 10⁻⁻1, সেন্টি মানে 10⁻², মিলি মানে 10⁻³ ডেসি, সেন্টি, মিলি, মাইক্রো, মাইক্রো মানে কি? 10⁻⁶। তারপরে কি বলতো? ডেসি, সেন্টি, মিলি, মাইক্রো, ন্যানো, ন্যানো মানে 10⁻⁹। পিকো মানে কত? 10⁻12। তাহলে ডেসি, সেন্টি, মিলি, মাইক্রো, ন্যানো, পিকো, ফেমটো, একো। আমাদের যেহেতু বলছে পিকোর কথা, তাহলে 10⁻12 মানে কি ভাইয়া? পিকো। 10⁻12 মানে পিকো। দেখো তো, তাহলে 10⁻12 কোথায় আছে? এই যে ক নম্বর অপশনে। দেখছো, এটা জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটিতে আসছে। আমাদের পরের প্রশ্ন দেখো, আলোকবর্ষ কিসের একক? মনে রাখবা, অনেকে মনে করে কি আলোকবর্ষ কিসের একক বলো তো? অনেকে মনে রাখে যে এটা হচ্ছে সময়ের একক, বা মনে করে আর কি। অ্যাকচুয়ালি আলোকবর্ষ হচ্ছে একটা দূরত্বের একক, বুঝছো? তো এটা খুবই গুরুত্বপূর্ণ যে আলোকবর্ষ কিসের একক ভাইয়া? দূরত্বের একক। এটা একটু ভালোভাবে মনে রেখো যে আলোকবর্ষ কিসের একক? দূরত্বের একক। আমাদের দেখো পরের যেই প্রশ্ন, এককের সঠিক ক্রম কোনটা? তো এইখানে ভাইয়া এককের সঠিক ক্রম হচ্ছে এই যে খ নাম্বারটা, অর্থাৎ পারসেক, এটা হচ্ছে সবার বড়, তারপরে হচ্ছে আলোকবর্ষ, তারপরে মেগামিটার, তারপরে অ্যাংস্ট্রম। তো তোমরা এই প্রশ্নটা একটু মানে একদম ঠোঁটস্থ মুখস্থ করবা, আমার মনে হয়েছে গুরুত্বপূর্ণ, চলে আসতে পারে। কুমিল্লা ইউনিভার্সিটিতে আসছে 19-20-এ, এই জন্য এই প্রশ্নটা তুলছি। ঠাসা মুখস্থ করবা, পারসেক, তারপরে আলোক বছর, তারপরে মেগামিটার, তারপরে অ্যাংস্ট্রম। ক্লিয়ার? আশা করি ক্লিয়ার। পরের প্রশ্ন, নিচের কোনটি ক্ষমতার মাত্রা? আচ্ছা, ক্ষমতার মাত্রা। বলো ক্ষমতা। ক্ষমতা মানে কি? পাওয়ার। পাওয়ার সমান সমান কি? কাজ বাই সময়, অর্থাৎ W/T। কাজ মানে কি ভাইয়া? কাজ মানে mgh/t। এখন বলো, আমাদের তো মাত্রা চাইছে, ভরের মাত্রা কি? বড় হাতের M। জি মানে কি? অভিকর্ষজ ত্বরণ, তার মানে এটার মাত্রা হচ্ছে LT−2, এটা তো আমরা জানি। আর এইচ, এইচ মানে কি বলো? এইচ মানে হচ্ছে ভাইয়া দূরত্ব। দূরত্বের মাত্রা কি? বড় হাতের L ডিভাইডেড বাই টি, অর্থাৎ টি বা সময়ের মাত্রা কি? বড় হাতের টি। তাহলে এইখান থেকে আমরা পাচ্ছি m(L²T−3), এবং এখানে এটাকে কি করব ভাইয়া? থার্ড ব্র্যাকেট দ্বারা প্রকাশ করব, কারণ মাত্রা সবসময় থার্ড ব্র্যাকেট দ্বারা প্রকাশ করা হয়। তাইলে এখান থেকে আমরা বলতে পারবো mL²T−3। এটা কয় নম্বর অপশনে আছে? দেখো সি নম্বর অপশনে। ক্লিয়ার? আশা করি ক্লিয়ার। খুবই গুরুত্বপূর্ণ, দেখো কতবার আসছে। আমাদের পরের প্রশ্ন, মহাকর্ষীয় ধ্রুবকের মাত্রা কত? মহাকর্ষীয় ধ্রুবকের মাত্রা, এটাও খুবই গুরুত্বপূর্ণ। দেখো এটা কিন্তু জিএসটিতে আসা প্রশ্ন। আমরা জানি F = gmm ডিভাইডেড বাই কি ভাইয়া? d²। আমাদের বের করা লাগবে জি এর একক, তাহলে আমি বলতে পারবো FD² ডিভাইডেড বাই mm ইকুয়াল কি? আমাদের জি। এখন ভাইয়া বলো এফ মানে কি? এফ মানে হচ্ছে ma, তাহলে আমরা লিখতে পারবো ma ইন্টু d² ডিভাইড বাই m ইন্টু m। এবার বলো এখান থেকে আমরা কি বলতে পারি? mm কাটাকাটি, তাহলে এর একক কত ভাইয়া? এ মানে হচ্ছে LT−2 ইন্টু d²। ডি মানে কি বলতো? ডি মানে হচ্ছে দূরত্ব, দূরত্বের উপর স্কোয়ার মানে L² ডিভাইডেড বাই m। আচ্ছা এবার বলো এখান থেকে আমরা কি পাবো? আমরা পাচ্ছি L³ m−T−2। তাইলে এখান থেকে বলা যায় m−1 L⁻³ এবং T−2। দেখো তো এটা কোথায় আছে? এইটা আছে
এম ইনভার্স 1, আচ্ছা এল কিউব টি ইনভার্স 2, অর্থাৎ ক নম্বর অপশনে। বুঝতে পারছো? খুবই গুরুত্বপূর্ণ, এবং এটা কিন্তু ভাইয়া আসবে আসবে কোথাও না কোথাও দেখবা চলে আসছে। তাহলে মহাকর্ষীয় ধ্রুবকের মাত্রা কত ভাইয়া? এল কিউব এম ইনভার্স টি ইনভার্স 2। যদিও তোমাদের পরীক্ষা হাতে শুধুমাত্র একটাই আছে, জিএসটি। জিএসটি পরবর্তী যদি কোনো অ্যাডমিশন টেস্ট হয়, যেমন 7 কলেজ আছে, সেগুলোতেও দেখবা চলে আসছে এই ধরনের প্রশ্নগুলো, খুবই গুরুত্বপূর্ণ। তো আমাদের দেখো পরের প্রশ্ন বলছে কৌণিক বেগের মাত্রা সমীকরণ কত? কৌণিক বেগের মাত্রা সমীকরণ কত বলতে পারবা? কৌণিক বেগ মানে কি ভাইয়া? ওমেগা। ওমেগার হচ্ছে ভাইয়া মাত্রা সমীকরণ হচ্ছে টি ইনভার্স। ওমেগার মাত্রা সমীকরণ কত? টি ইনভার্স। কারণ আমরা জানি ওমেগা সমান সমান কি ভাইয়া? ওমেগা মানে হচ্ছে 2i পাই বাই টি। এখানে 2 পাই কি? একটা ধ্রুব সংখ্যা, এটার কোনো মাত্রা নাই, তার মানে 1/t। এটা কি? টি মানে হচ্ছে সময়, সময়ের মাত্রা তো টি, উল্টায় দিলে হয়ে যাবে ভাইয়া টি ইনভার্স। তার মানে ওমেগার মাত্রা হচ্ছে টি ইনভার্স। কৌণিক বেগের মাত্রা কি? টি ইনভার্স। বোঝা গেছে? আশা করি বুঝতে পারছো। আমাদের পরের প্রশ্ন, সনাতনী বলবিদ্যায় কোন দুটিকে ধ্রুব ধরা হয়? মনে রাখবা সনাতনী বলবিদ্যায় আমাদের এইখানে দেখো অপশনগুলো কি কি আছে? স্থান ও কাল, স্থান ও দ্রুতি, তারপরে হচ্ছে বলছে দ্রুতি ও কাল, আর স্থান ও ত্বরণ। সনাতনী বলবিদ্যায় এই যে এইখানে যা আছে না স্থান ও কাল, এই জিনিসটাকে ভাইয়া ধ্রুব ধরা হয়। ক্লিয়ার? আশা করি ক্লিয়ার। আমাদের পরের প্রশ্ন, কোয়ান্টাম তত্ত্ব আবিষ্কার করেন কোন বিজ্ঞানী? কোয়ান্টাম তত্ত্ব আবিষ্কার করেন কোন বিজ্ঞানী? অনেকে মনে করেন আলবার্ট আইনস্টাইন, এটা কিন্তু ভুল। কোয়ান্টাম তত্ত্ব আবিষ্কার করেন ম্যাক্স প্ল্যাঙ্ক। এই জিনিসটাও কিন্তু আমাদের জানতে হবে। পরের প্রশ্ন দেখো, বিনা প্রমাণে কোনো কিছু মেনে নেওয়াকে কি বলে? বলো তো, বিনা প্রমাণে কোনো কিছু মেনে নেওয়াকে কি বলে? বিনা প্রমাণে কোনো কিছু মেনে নেওয়াকে বলা হয় অ্যাকচুয়ালি স্বীকার্য। বুঝতে পারছি? আশা করি আমরা বুঝতে পারছি। দেখো এর পরের প্রশ্ন এখানে কি বলছে। আচ্ছা, এখন আমরা দেখব মেনলি মাত্রা নির্ণয়। এই টাইপটা খুবই গুরুত্বপূর্ণ, কারণ হচ্ছে জিএসটি ভর্তি পরীক্ষায় যে কোনো একটা সমীকরণ দিয়ে বলবে এইটার মাত্রা কত, অথবা যে কোনো একটা জিনিস দিয়ে আমাদেরকে বলতে পারে যে এটার মাত্রা নির্ণয় করো। যে কোনো একটা জিনিস মিন্স কি, যে কোনো একটা সমীকরণ দিবে, অথবা ডিরেক্ট কোনো একটা জিনিস ইন্ডিকেট করে বলবে এর মাত্রা কত। বুঝতে পারছো? কোনো সময় সমীকরণ গিভেন থাকবে, কোনো সময় সমীকরণ দেওয়া থাকবে না। তো সমীকরণের কিছু ক্ষেত্র যদি এ ইকুয়াল বি হয়, অর্থাৎ দুইটা জিনিস ভাইয়া সমান, তখন এদের ভাইয়া কি হবে বলতো? এরা হবে সমজাতীয়, এবং এদের মাত্রাও একক হবে সেম। কারণ কি? দুইটা জিনিস সমান। তারপরে দেখো এ ইকুয়াল বি প্লাস সি, তার মানে এখানে আমরা বলতে পারবো যেহেতু ভাইয়া দুইটা জিনিস যোগ করছি, বলো সমজাতীয় না হইলে কি তাদের যোগ করা সম্ভব না? তার মানে বি আর সি কি সমজাতীয়, তাহলে এই দুইটার মাত্রাও একক কি হবে? সেম হবে। যেহেতু বি আর সি ভাইয়া সমজাতীয়, যোগ করে আমি এ এর সমান পাইছি, তার মানে এ এর মাত্রা আর এককও সেম হবে। ক্লিয়ার? আশা করি ক্লিয়ার। তারপরে দেখো এ ইকুয়াল বি ডিভাইডেড বাই সি প্লাস ডি। এখন চিন্তা করো তো, এখানে বি ডিভাইডেড বাই সি প্লাস ডি, এইটার একক বা মাত্রা যা হবে, আমাদের এর একক বা মাত্রাও তাই হবে না? কারণ কি? এরা সমজাতীয়, যেহেতু ইকুয়াল দিয়ে আছে। এখন তুমি একটা জিনিস চিন্তা করো, এখানে সি আর ডি আমরা কি করছি? যোগ করছি, তার মানে সি আর ডিও হবে সমজাতীয়। সমজাতীয় না হলে যোগ করা সম্ভব না। তার মানে এইটা আর এ যেমন সমজাতীয়, ঠিক তেমনিভাবে সি আর ডিও হবে সমজাতীয়। ক্লিয়ার? আশা করি আমরা ক্লিয়ার। আমাদের দেখো পরের পেজে কি আছে, আমরা এখন এই রিলেটেড কিছু প্রশ্ন সলভ করব। এই প্রশ্নগুলো একটু বোঝার চেষ্টা করো। এইগুলা যদি ভাইয়া বুঝতে পারো, অন্য যা যা আছে মাত্রা নির্ণয় সব কিছু তোমার জন্য একদম পানি পানি হয়ে যাবে। আমাদের দেখো বলা আছে ভি ইকুয়াল এ প্লাস বিটি হলে এ এবং বি এর মাত্রা কত? যেখানে টিটা নির্দেশ করে সময় এবং ভি নির্দেশ করে বেগ। টি যেহেতু ভাইয়া সময় নির্দেশ করে, এর মাত্রা কি হবে বলো? বড় হাতের টি। আর আমাদের ভি যেহেতু ভাইয়া বেগ নির্দেশ করে, বলো তো বেগের মাত্রা কত? বেগের মাত্রা হচ্ছে এল টি ইনভার্স 1। এটা আমরা সবাই জানি। এখন দেখো এইখানে একটা জিনিস বোঝার চেষ্টা করো, এর সাথে কি দেখো ভাইয়া বিটি কি হয়েছে? যোগ হয়েছে। দ্যাট মিনস আমাদের বুঝতে হবে এর সাথে যেহেতু বিটি যোগ হয়েছে, তার মানে এ আর বিটি এর মাত্রা কি হবে? সমান, কারণ সমজাতীয় না হলে যোগ করা সম্ভব না। ঠিক তেমনিভাবে ভাইয়া এই দুইটা যোগ করে যেহেতু আমি ভি পাইছি, তার মানে ভি এর মাত্রা যা, এ প্লাস বিটি এর মাত্রাও কি হবে? তাই হবে। এখন তুমি চিন্তা করো এই দুইটা যোগ করে আমি যেই মাত্রা পাবো, এটা তো ভি এর মাত্রার সমান, তাই না? তার মানে আমরা কি বলতে পারবো না যে ভি এর মাত্রা যা, এ এর মাত্রাও তাই হবে? অবশ্যই বলতে পারবো। তাহলে ভি এর মাত্রাটা অ্যাকচুয়ালি কত?
ভি এর মাত্রা হচ্ছে এলটি ইনভার্স 1, এটা হবে ভাইয়া কার মাত্রা? এ এর মাত্রা। কারণ কি বলো, আবার একবার রিপিট করি, এ প্লাস বিটি যোগ করলেও আমি তো এই মাত্রাই পাবো, কারণ সমজাতীয়, যে সমজাতীয় হওয়ার কারণে এই দুইটার মাত্রাও ভাইয়া এটাই আসবে। তাহলে বুঝতে পারছি, আশা করি এর মাত্রাটা বের করা বুঝছি। এইবার আসো, আমাদের ভাইয়া এর মাত্রা আমি পাইলাম এলটি ইনভার্স 1, তার মানে বিটি এর মাত্রাও তো এলটি ইনভার্স 1 হবে, নাইলে কি যোগ করা সম্ভব হয়তো না। তার মানে আমি লিখবো ব্র্যাকেট দিয়ে বিটি, এটা সমান সমান কত ভাইয়া? এলটি ইনভার্স 1। এখন তুমি চিন্তা করো, আমার তো বের করা লাগবে বি এর মাত্রা, তাহলে বি এর মাত্রা সমান সমান এলটি ইনভার্স 1 ডিভাইডেড বাই, দেখো এখানে কি আছে টি, এইটি ওই পাশে গিয়ে কি হয়ে যাবে? ভাগ। এখন টি মানে হচ্ছে সময়, সময়ের মাত্রা হচ্ছে বড় হাতের টি, তাহলে এইটা উঠে গিয়ে এলটি ইনভার্স 2। দ্যাটস ওয়াই আমি বলতে পারবো আমাদের যে বি, এই বি এর মাত্রা কত হবে ভাইয়া? এলটি ইনভার্স 2। ক্লিয়ার? দেখো তো পুরো সমীকরণটা দেখে ক্লিয়ার কিনা। এটা আমাদের কোনটার সাথে মিলতেছে? এই যে দেখো 2 নম্বরটার সাথে, যে বি আর সি যোগ করছি মানে এরা সমজাতীয়, এবং এই দুইটার মাত্রা যা আসবে আমাদের এর মাত্রাও হবে তাই। তো আমরা এই জিনিসটা অ্যাপ্লাই করে এই প্রশ্নটা সলভ করছি। খুবই গুরুত্বপূর্ণ। হ্যাঁ, এই ধরনের প্রশ্ন হয়তো ডিরেক্ট আসবে না, কিন্তু তুমি যদি এগুলাকে রপ্ত করতে পারো, তাহলে যে কোনো টাইপের জিনিসের তুমি মাত্রা নির্ণয় ইজিলি বের করতে পারবা। এরপরে দেখো, আমরা এখানে লিখছি চাপ পি ইকুয়াল এ প্লাস টি স্কোয়ার ডিভাইডেড বাই বিএক্স, যেখানে ভাইয়া টি হচ্ছে সময়, এক্স হচ্ছে দূরত্ব। এই দুইটার মাত্রাও দেওয়া আছে, যে টি এর মাত্রা হচ্ছে বড় হাতের টি আর দূরত্বের মাত্রা হচ্ছে কি? বড় হাতের এল। আমাকে বলছে এ এবং বি এর মাত্রা নির্ণয় করতে। দেখো তো এইখানে যে আমি ভাইয়া এ আর টি স্কোয়ার যোগ করছি, এই দুইটার মাত্রা কি হবে? এই দুইটার মাত্রা সেম, নাহলে তো যোগ সম্ভব না। সমজাতীয় না হইলে কি যোগ করা সম্ভব না? তার মানে আমি বলতে পারবো এ সমান সমান হবে টি স্কোয়ারের মাত্রা, অর্থাৎ বড় হাতের টি এর ওপর কি ভাইয়া? স্কোয়ার। এটা তো ক্লিয়ার, এর মাত্রা বের করা ডান। এখন বের করা লাগবে বি এর মাত্রা, তো আমি বিটাকে এখানে নিয়ে যাই। অতএব আমি বলতে পারবো বি সমান সমান এ যোগ টি স্কোয়ার ডিভাইডেড বাই কত ভাইয়া? পি এক্স। এখন তুমি বলো এ যোগ টি স্কোয়ার এটার মাত্রা আসলে কত হবে? যেহেতু এর মাত্রা ভাইয়া টি স্কোয়ার, টি স্কোয়ারের মাত্রাও তো টি স্কোয়ার, তাহলে সমজাতীয় দুইটা জিনিস যোগ করলে এদের মাত্রাও টি স্কোয়ার পাবো। তার মানে এখানে আমি অলরেডি টি স্কোয়ার পেয়ে গেছি। এক্স মানে কি ভাইয়া? দূরত্ব, দূরত্বের মাত্রা কত? বড় হাতের এল। এবার বলো পি এর মাত্রাটা আমার দরকার। পি মানে কি? পি মানে হচ্ছে চাপ, তাহলে চাপকে প্রকাশ করা হয় পি দ্বারা। পি মানে কি? এফ বাই এ। এবার বলো তো এফ মানে কি? এফ মানে হচ্ছে এম এ ডিভাইডেড বাই এ। তাহলে এম, এম মানে বড় হাতের এম, এ মানে হচ্ছে এল টি ইনভার্স 2, আর এ, এ মানে কি? এ মানে ক্ষেত্রফল, ক্ষেত্রফল মানে দৈর্ঘ্য গুণ প্রস্থ, মানে এল স্কোয়ার। তাইলে এটা যদি উল্টায় যায় ভাইয়া হবে, এটা যদি উল্টায় যায় তাইলে কি হবে দেখো তো? তাইলে হবে এম এল ইনভার্স 1 টি ইনভার্স 2। তাহলে বলো এটা কার মাত্রা ভাইয়া? এটা হচ্ছে চাপের মাত্রা। তাহলে আমরা চাপের মাত্রাটাকে এখানে যদি লিখি, তাহলে হবে এম এল ইনভার্স 1 টি ইনভার্স 2 ইন্টু আমাদের এক্স এর মাত্রা কত ভাইয়া? এল। এবার বলো এল ইনভার্স আর এল কাটাকাটি, তাহলে এখান থেকে দেখো এই যে টি ইনভার্স 2, এটা উপরে গেলে কি হয়ে যাবে? 2 যোগ 2 অর্থাৎ টি টু দি পাওয়ার 4, আর এই এমটা উল্টায় গেলে হবে এম ইনভার্স, তার মানে এম ইনভার্স টি টু দি পাওয়ার 4। এইটাই হচ্ছে ভাইয়া আমাদের বি এর মাত্রা। বুঝতে পারছো? তাহলে বি এর মাত্রাটা কত? এম ইনভার্স টি টু দি পাওয়ার 4। যদি ভাইয়া বুঝতে অসুবিধা হয় ভিডিওটা একটু পজ করে আবার একটু টেনে দেখো, ইনশাল্লাহ ক্লিয়ার হয়ে যাবা। আমাদের দেখো পরের প্রশ্নটা কি বলছে। বলছে বল এফ সমান সমান এক্স ডিভাইডেড বাই টি প্লাস বি এক্স স্কোয়ার, যেখানে টি আর এক্স এর মাত্রা দেওয়া আছে। বলছে এ এবং বি এর মাত্রা কত বের করতে। দেখো ফার্স্ট অফ অল এখানে আমরা বলতে পারবো টি যোগ বি প্লাস এক্স স্কোয়ার, যেহেতু আমরা করতে পারছি, তার মানে ভাইয়া এইটার মাত্রা আর এই জিনিসটার মাত্রা কি হবে? সেম। তার মানে আমি বলতে পারবো বি এক্স স্কোয়ারের মাত্রা হবে ভাইয়া টি এর মাত্রা, অর্থাৎ বড় হাতের টি। তাইলে আমাদের ভাইয়া কি করতে হবে বলো তো? আমাদের বের করতে হবে তো বি এর মাত্রা। অতএব বি এর মাত্রা সমান সমান টি ডিভাইডেড বাই কত বলো? এক্স স্কোয়ার। এক্স স্কোয়ার মানে কি? আমাদের দূরত্বের উপর স্কোয়ার, দূরত্বের মাত্রা এল, তার উপর স্কোয়ার মানে এল স্কোয়ার।
এখন অ্যাকচুয়ালি এইটা যদি উল্টায় যায় ভাইয়া কি হবে বলো তো, এল ইনভার্স, আচ্ছা সরি, এল ইনভার্স টু ইন্টু টি, এইটাই আসতেছে। তাহলে এটা ভাইয়া কার মাত্রা? বি এর মাত্রা। তাহলে আমরা বলতে পারবো অতএব বি এর মাত্রা সমান সমান এল ইনভার্স টু ইন্টু টি। এটা হচ্ছে কার মাত্রা ভাইয়া? বি এর মাত্রা। ক্লিয়ার? আশা করি ক্লিয়ার। এখন দেখো আমাদের এইখানে আছে কি এ এক্স। তুমি একটা জিনিস চিন্তা করো তো, এই যে এই দুইটা জিনিস যোগ আকারে আছে তাই এদের মাত্রা সেম। এখন আমাদের কার মাত্রা বের করা লাগবে? এ এর মাত্রা। তাইলে আমরা এটাকে রাখলাম, দেখো এই নিচের জিনিসটা কি এফ এর সাথে গুণ হয়ে যাবে, তাহলে এফ ইন্টু টি প্লাস বি এক্স স্কোয়ার, টি প্লাস বি এক্স স্কোয়ার ডিভাইডেড বাই কত ভাইয়া? ডিভাইডেড বাই হবে এক্স। এখন বলো ভাইয়া এখানে টি প্লাস বি এক্স স্কোয়ার এইটার মাত্রা অ্যাকচুয়ালি কত? এইটার মাত্রা অ্যাকচুয়ালি হবে কি? এই টি এর মাত্রা, কারণ সমজাতীয় তাই যোগ করা হয়েছে। দ্যাট মিনস আমি বলতে পারবো এফ মানে এম এ ইন্টু এটার মাত্রা কি ভাইয়া? টি। এখন ভাইয়া এম আর এ, এম মানে কি? এম মানে হচ্ছে বড় হাতের এম, টি এ মানে কত? এল টি ইনভার্স টু ডিভাইডেড বাই এক্স মানে এল, এল এল কাটাকাটি, তাহলে হবে এম, এখান থেকে আমরা পাবো টি ইনভার্স ওয়ান। তার মানে আমরা বলতে পারবো আমাদের এর মাত্রা আসছে এম টি ইনভার্স ওয়ান। বুঝতে পারছি? আশা করি বুঝতে পারছি। আমাদের দেখো এরপরের আমরা আরও তিনটা হচ্ছে কেস দেখব, যে এ ইকুয়াল বি ই টু দি পাওয়ার এক্স। এখানে ই এর উপর যেই জিনিসটা থাকবে সেটা হবে ভাইয়া মাত্রাহীন, এবং এ আর বি কি হবে ভাইয়া? সমজাতীয়। যেহেতু এই পুরা জিনিসটা কি মাত্রাহীন হয়ে যাচ্ছে, তার মানে এ আর বি হবে সমজাতীয়। ঠিক তেমনিভাবে এই যে সাইন সি, এই কোণটাও ভাইয়া মাত্রাহীন, তাই এ আর বি কি হবে? সমজাতীয়। ঠিক তেমনিভাবে এ ইকুয়াল বি সাইন সি প্লাস ডি, এই জাতীয় যদি কিছু থাকে এই কোণটাও কি ভাইয়া? মাত্রাহীন। দ্যাটস ওয়াই আমাদের এ আর বি কি হবে ভাইয়া? সমজাতীয়। এই তিনটা কেস একটু চোখ বুলাই নাও, সামনে আমরা এরকম তিনটা প্রবলেম সলভ করব। যেমন বলছে এন ইকুয়াল এন নট ই টু দি পাওয়ার মাইনাস ল্যামডা টি। বলো এর উপর যেটা থাকে এটা কি? এটা হবে ভাইয়া মাত্রাহীন। তার মানে আমি বলতে পারবো ল্যামডা টি এর যে মাত্রা সেটা হবে কত? ওয়ান। মাত্রাহীন মানে কি? কিছু নাই মানে ওয়ান। তার মানে আমার বের করা লাগবে কার মাত্রা? ল্যামডার মাত্রা। অতএব ল্যামডার মাত্রা ওয়ান বাই কি? ছোট হাতের টি। ছোট হাতের টি মানে কি? বড় হাতের টি, কারণ সময়ের মাত্রা হচ্ছে বড় হাতের টি। এটা উল্টায় গেলে কি হবে? টি ইনভার্স ওয়ান। তার মানে ল্যামডা এর মাত্রা হবে টি ইনভার্স ওয়ান। ক্লিয়ার? আশা করি ক্লিয়ার। খুবই সহজ। দেখো আমাদের পরের যেই প্রশ্ন বলছে ওয়াই ইকুয়াল এ ওমেগা টি প্লাস কে এক্স। আচ্ছা এইখানে মেনলি হচ্ছে সাইন ছিল, মেবি অবশ্যই সাইন ছিল, সাইন মিস্টেক করছে। দেখো এখানে ছিল সাইন ওমেগা টি প্লাস কে এক্স। এবার বলো এই জাতীয় কিছু দেখলে আমি বলছিলাম এই জিনিসটা কি হবে? মাত্রাহীন। এবং এইখানে দুইটা জিনিস কি সমজাতীয় বিধায় যোগ করা সম্ভব হয়েছে, তার মানে আমি বলতে পারবো এইটাও মাত্রাহীন এটাও মাত্রাহীন। তাহলে ওমেগা টি এইটার মাত্রা অ্যাকচুয়ালি কত হবে ভাইয়া? ওয়ান। আমার বের করা লাগবে ওমেগার মাত্রা। তাহলে ওমেগার মাত্রা হবে ওয়ান বাই টি মানে কি? টি মানে হচ্ছে সময়, সময়ের মাত্রা হচ্ছে ভাইয়া বড় হাতের টি, উল্টায় গেলে টি ইনভার্স ওয়ান। তো আমরা বলতে পারবো অতএব ওমেগার মাত্রা হবে টি ইনভার্স ওয়ান। ক্লিয়ার? আশা করি ক্লিয়ার। ঠিক তেমনিভাবে আমাদের আরেকটা জিনিসের মাত্রা বের করা লাগবে, সেটা হচ্ছে কি? কে, অর্থাৎ কে এক্স। এইটার মাত্রাও কি ভাইয়া? ওয়ান। কারণ কি? এরা মাত্রাহীন। তাহলে আমি বলতে পারবো কে এক্স এর মাত্রা হবে ওয়ান। তো আমার বের করা লাগবে কে এর মাত্রা। অতএব কে এর মাত্রা হবে ওয়ান বাই এক্স এর মাত্রা। এক্স মানে কি? দূরত্ব, দূরত্বের মাত্রা হচ্ছে এল, উল্টায় গেলে হয়ে যাবে এল ইনভার্স ওয়ান। তার মানে কে এর মাত্রা হচ্ছে ভাইয়া এল ইনভার্স ওয়ান। ক্লিয়ার? আশা করি ক্লিয়ার। দেখো তো এই ধরনের প্রশ্ন আসলে কি পারা উচিত না? পারা উচিত। জাস্ট আমরা ছোটোখাটো কিছু কনসেপ্ট দেখছিলাম, এই কনসেপ্টগুলো অ্যাপ্লাই করেই করে ফেলতেছি। তো আমাদের পরের যে প্রশ্নটা দেখো বলছে এফ ইকুয়াল এ বাই বি সাইন বি এক্স। বলো এই যে এখানে বি এক্স এটা কি হবে? মাত্রাহীন। তার মানে আমি বলতে পারবো বি এক্স এর যে মাত্রা সেটা হবে ওয়ান। তার মানে অতএব বি এর যে মাত্রা সেটা হবে ওয়ান বাই এক্স এর মাত্রা। এক্স এর মাত্রা হচ্ছে কি ভাইয়া? এল, উল্টায় গেলে হবে এল ইনভার্স ওয়ান।
বুঝতে পারছো? আশা করি বুঝতে পারছো। এবার আসো, আমাদের কি বের করা লাগবে? আরেকটা বের করা লাগবে এ, অর্থাৎ এ এর মান। এখন বলো, এই পুরা জিনিসটুকু কি মাত্রাহীন? তার মানে আমি বলতে পারবো এ সমান সমান এফ ইন্টু বি, এ সমান সমান এফ ইন্টু বি। এখন এফ মানে কি ভাইয়া? এম এ ইন্টু বি। আচ্ছা ভালো কথা, এম অর্থাৎ বড় হাতের এম, এর মাত্রা হচ্ছে এল টি ইনভার্স টু, আর আমাদের বি এর মাত্রা কত? এল ইনভার্স ওয়ান। তাহলে বলো এল আর এল ইনভার্স ওয়ান কাটাকাটি, তাহলে সর্বসাকুল্যে এখানে থাকে এম টি ইনভার্স টু। এটাই হচ্ছে আমাদের ভাইয়া কার মাত্রা? এ এর মাত্রা। বুঝতে পারছি? আশা করি বুঝতে পারছি। দেখো তো কত সহজ না, জাস্ট হচ্ছে কমন সেন্স। আমি যে কয়টা বেসিক দেখালাম এইগুলো অ্যাপ্লাই করে আমরা করে ফেলবো। বিশ্বাস করো ভাই, এই ধরনের কন্টেন্ট আশা করি এই চ্যাপ্টার থেকে অন্য খুব কম জায়গায় তুমি করতে পারবা, এবং খুবই মানে হচ্ছে কি বলবো, নামি দামি একটা কন্টেন্ট এই জিনিসগুলা যেটা আমি করাচ্ছি। এবং তোমাদের দেখবা এই কয়টা জিনিস যদি তুমি পারো ভাইয়া, যে কোনো টাইপের জিনিসের মাত্রা তুমি ইজিলি বের করতে পারবা। এবার দেখো, ওয়াই ইকুয়াল এ প্লাস বিটি প্লাস সিটি স্কোয়ার, এখানে ওয়াই মিটারে। তাহলে বলো ওয়াই যেহেতু মিটারে মানে কি? ওয়াই দূরত্ব, দূরত্বের মাত্রা কত? এল। এখন এগুলো সবগুলো সমজাতীয়, তাই কি হয়েছে ভাইয়া? যোগ করা সম্ভব হয়েছে। তার মানে এর মাত্রা যেটা হবে সেটাই হচ্ছে ওয়াই এর মাত্রা। দ্যাটস ওয়াই আমি বলতে পারবো এর মাত্রা হচ্ছে দূরত্বের মাত্রা অর্থাৎ এল। এটা আমাদের ডান। এখন দেখো তো, এর মাত্রা যদি ভাইয়া এল হয়, তাহলে বিটি এর মাত্রাও কি হবে? এল। অর্থাৎ আমি বলতে পারবো বিটি এর মাত্রা হবে এল। কিন্তু আমার তো দরকার বি এর মাত্রা, তাহলে বি এর মাত্রা হবে এল ডিভাইডেড বাই টি এর মাত্রা, অর্থাৎ এল টি ইনভার্স ওয়ান। ডান। এরপরে ভাইয়া চিন্তা করো, আমাদের সি টি স্কোয়ার এটার মাত্রাও কি হবে? এল। তাইলে এই যে টি স্কোয়ারটা নিচে ভাগ হয়ে যাবে, অর্থাৎ সি এর যে মাত্রা সেটা হবে এল টি ইনভার্স টু। দেখছো কত ইজি? খুব ইজি। এবং একটা কমন সেন্স চিন্তা করো, এখানে এ এর মাত্রাটা হচ্ছে এল, তাহলে বিটি এর মাত্রাও তো এল হইতে হবে। এখন এল যদি হইতে হয় ভাইয়া, আমাদের কি টি এর মাত্রাটাকে কাটতে হবে। টি এর মাত্রাকে কাটার উপায় কি? টি ইনভার্স ওয়ান। আর যেহেতু এল থাকতে হবে তাই এল টি ইনভার্স ওয়ান। এই দেখো, তারপর এখানে কি টি স্কোয়ারটাকে কাটতে হবে, তার মানে কি এল টি ইনভার্স টু। টি ইনভার্স টু দ্বারা আমরা টি স্কোয়ারকে কাটতে পারবো। দেখো ইজিলি করে ফেলছি। তুমি এইভাবেও ক্যালকুলেশন করতে পারো, তুমি হচ্ছে এই ধরনের যদি চিন্তা ভাবনা করো তাও কিন্তু ইজিলি অ্যান্সার বের করা যায়, খুবই ইজি। আমাদের পরের পেজে কি আছে দেখো, বলছে যদি এ সমান সমান বি টু দি পাওয়ার এন, সি টু দি পাওয়ার এম এবং এ বি ও সি এর মাত্রা যথাক্রমে এত 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 হয়, তবে এন ও এম এর মান কত? এই প্রশ্নটা আমি এর আগেও করাইছি বেশ কয়েকটা জায়গায়, খুবই গুরুত্বপূর্ণ। এখানে একটা জিনিস বুঝো, দেখো আমাদের বলে দিছে যে এটা হচ্ছে কার মাত্রা ভাইয়া? এর। এটা হচ্ছে বি এর, এটা হচ্ছে কি? সি এর। এখন চিন্তা করো এ এর মাত্রাটা কি? এটা হচ্ছে এল টি। বি এর মাত্রাটা কত? এল স্কোয়ার টি ইনভার্স ওয়ান। এর ওপর পাওয়ার কত আছে ভাইয়া? এন। ইনটু আমাদের দেখো তো যেটা হচ্ছে কি? সি। সি এর মাত্রা হচ্ছে এল টি স্কোয়ার। এর উপরে দেখো ভাইয়া পাওয়ার কি আছে? এম। তাইলে এইখান থেকে আমরা যে জিনিসটা লিখতে পারি দেখো, এল টু দি পাওয়ার টু এন ইন্টু টি টু দি পাওয়ার মাইনাস এন ইন্টু এখান থেকে আমরা পাবো এল টু দি পাওয়ার এম ইন্টু টি টু দি পাওয়ার কত? টু এম। এখন চিন্তা করো, এই এল আর এই এল ভিত্তি দুইটা কি সমান? ভিত্তি সমান হলে পাওয়ারগুলো যোগ, তাহলে এল টু দি পাওয়ার টু এন যোগ এম। আর এখানে কি এইটি আর এইটি ভিত্তি সেম, তাই পাওয়ার হবে যোগ, অর্থাৎ টু এম মাইনাস এন। এইটা সমান সমান কি ভাইয়া? এল টি। তাইলে এইবার আমরা এইখানের এল এর সাথে এইখানের এল এর কম্পেয়ার করব। এইখানে এল এর উপর কিছু নাই মানে পাওয়ার ওয়ান আছে, টি এর উপর কিছু নাই মানে পাওয়ার ওয়ান আছে। তার মানে এইটা আর এটার ভিত্তি সেম, পাওয়ারগুলো হবে পাওয়ারের সমান, অর্থাৎ টু এন প্লাস এম ইকুয়াল ওয়ান। আর এখান থেকে আমরা পাবো টু এম মাইনাস এন সমান সমান কত ভাইয়া? ওয়ান। এখন আমাদের এই দুইটা সমীকরণ কি করতে হবে? সমাধান করতে হবে। তো আমার যে কোনো একটা জিনিসকে কাটার উদ্দেশ্য থাকতে হবে, একটা কাটতে পারলেই আমরা কি যে কোনো একটার মান পাবো, তাইলে অপরটার মান ইজিলি পাবো। ধরো আমি এইখান থেকে এনকে কাটতে চাচ্ছি, তাহলে এখানে তো আছে টু এন, এখানে টু দ্বারা গুণ করি, তাহলে ফোর এম মাইনাস টু এন ইকুয়াল টু। এখন দেখো এই দুইটা যদি যোগ করে দিই তাহলে আমরা পাবো ফাইভ এম সমান সমান থ্রি। তার মানে এটা হচ্ছে এক, এটা হচ্ছে দুই। আমরা কি করলাম ভাইয়া?
1 প্লাস 2 করে এটা পাইছি। তাহলে এম এর মান কত? এম এর মান হচ্ছে 3/5। তাহলে এম এর মান ডান। এখন এই এম এর মান যদি একটা সমীকরণে বসাই দিই এন এর মান পাবো। দেখো তো এম 3/5 কোথায় আছে? এম 3/5 আছে, আচ্ছা আমাকে বলছে এন ও এম এর মান যথাক্রমে, তাহলে এম এর মান হচ্ছে 3/5 এখানে আছে ঘ নম্বর অপশনে, তাই ঘ হচ্ছে অ্যান্সার। তুমি এম এর মানটা এখানে বসাই দাও, বসাই এন এর মান বের করো, এন এর মান আসবে 1/5। অর্থাৎ আমাদের প্রশ্নে বলছে এন ও এম এর মান যথাক্রমে, তাইলে আমাদের এন এর মান কত ভাইয়া? 1/5 আর এম এর মান কত? 3/5। ক্লিয়ার? আশা করি ক্লিয়ার। তাইলে এই কয়টা এমসিকিউ যদি ভাইয়া তুমি কমপ্লিট করো, তাহলে মাত্রা নির্ণয়ের যা যা আছে বেসিক থেকে শুরু করে একদম অ্যাডভান্স পর্যন্ত মাত্রা নির্ণয়ের যা যা আছে সব কিছু তোমার কমপ্লিট হয়ে যাবে। তো ত্রুটি গণনা, এখন আমরা এই টপিকটা শুরু করব। দেখো ত্রুটি গণনা জিনিসটা আসলে কি, ধরো এখানে একটা দণ্ড আছে, এই দণ্ডের একটা মেজারমেন্ট তুমি করছো যেটা হচ্ছে x1, আমি ধরো যে মেজারমেন্টটা করছি সেটা হচ্ছে x2, অমুক আর তমুক দুইজন ব্যক্তি আছে যারা যথাক্রমে x3 আর x4 মেজারমেন্ট করছে। এরকম এন সংখ্যক ব্যক্তি মিলাই xn পর্যন্ত মেজারমেন্ট করছে। এখন এই যে দণ্ডটা, এই দণ্ড যে আমি মেজার করলাম, আমার মেজারে সামান্য হইলেও কিন্তু ভাইয়া ভুল থাকবে। তাইলে আমরা যে প্রকৃত মান সেটা কিন্তু বের করতে পারি নাই। প্রকৃত মান বের করতে হলে আমার যে কাজটা করা লাগবে সেটা হচ্ছে প্রকৃত মান এক্স বার ইকুয়াল আমরা সবাই যে দৈর্ঘ্যটা মেজার করছি সেটার গড় বের করতে হবে। গড় বের করলে আমরা কি পাবো ভাইয়া? প্রকৃত মান পাবো। এখন কোনো একটা জিনিসের দৈর্ঘ্য জিনিসটা আসলে কি? দৈর্ঘ্য হবে ভাইয়া প্রকৃত মান প্লাস মাইনাস ত্রুটি। এই যে প্লাস মাইনাস ত্রুটি, এই ত্রুটিটা আসলে কি? গড় ত্রুটি। এখন কারণ আমরা যে ভাইয়া প্রকৃত মানটা বের করছি, এইটা যত বেশি সংখ্যক মানুষ মেজার করবে প্রকৃত মান তত বেশি পাওয়া সম্ভব হবে। কারণ ধরো আমি বলি দুইজন ধরো সাপোজ একটা জিনিস মেজারমেন্ট করলাম, দুইজনের মেজারমেন্টের গড় করলে ভুল হওয়ার সম্ভাবনা বেশি থাকবে। কিন্তু এটা যদি ভাই 100 জন করি মেজার, তাহলে 100 জনের যদি আমি অ্যাকুরেসিটা নিই তাহলে দেখা যাবে সেই ক্ষেত্রে গড় করলে অ্যাকুরেসিটা অনেক বেশি হবে। বোঝা গেছে? এই জন্য আমরা কি করব? প্রকৃত মান যে সবগুলা দৈর্ঘ্য মেজারের গড় করব। আশা করি বুঝছি। এখন দেখো আমরা প্রকৃত মানটা বুঝছি, গড় ত্রুটি জিনিসটা বুঝছি, আমাদের পরম ত্রুটি বা অ্যাবসুলেট ইররটা বুঝতে হবে। পরম ত্রুটি হচ্ছে ভাইয়া ধরো আমি যে পরিমাণ ভুল করছি সেটা হচ্ছে E1, তুমি যে ভুলটা করছো এটা হচ্ছে E2, আর অমুক ব্যক্তি যে ভুলটা করছে সেটা হচ্ছে E3। আমরা কি ভুল করছি বা কতটুকু ত্রুটি করছি সেটা হচ্ছে প্রকৃত মান থেকে আমার মেজারকৃত দৈর্ঘ্যটা বিয়োগ দিতে হবে, প্রকৃত মান থেকে তোমার মেজারকৃত দৈর্ঘ্যটা বিয়োগ দিতে হবে, প্রকৃত মান থেকে ওই তমুক ব্যক্তির মেজারকৃত মানটা বিয়োগ দিতে হবে। এই যে আমরা ত্রুটিগুলো পাইছি এগুলাই হচ্ছে পরম ত্রুটি বা অ্যাবসুলেট এরর। ক্লিয়ার? আশা করি ক্লিয়ার। এখন দেখো ভাইয়া এই কনসেপ্টটা জানা লাগবে আমাদের। গড় ত্রুটি, গড় ত্রুটি হচ্ছে ভাইয়া প্রকৃত যেই মানগুলা বের করার পরে আমরা পরম ত্রুটি বের করছি, এই পরম ত্রুটির গড় হচ্ছে গড় ত্রুটি। তাইলে ভাইয়া গড় ত্রুটি কি? গড় ত্রুটি হচ্ছে পরম ত্রুটির গড়। এবার আসো আপেক্ষিক ত্রুটি। আপেক্ষিক ত্রুটি হচ্ছে আমাদের ভাইয়া গড় ত্রুটি ডিভাইডেড বাই প্রকৃত মান। আর শতকরা ত্রুটি হচ্ছে ভাইয়া আপেক্ষিক ত্রুটির সাথে 100% জাস্ট হচ্ছে গুণ হবে। অর্থাৎ আপেক্ষিক ত্রুটিকে 100% দ্বারা গুণ করলে আমরা কি পাবো? শতকরা ত্রুটি। এখন এই জিনিসগুলো তোমাদের অনেকের পড়া নাই, তোমাদের অনেকের নতুন লাগতে পারে, এই জন্য একটু বুঝতে কষ্ট হইতেও পারে। তোমরা ভিডিওটা পজ করে আবার একটু টেনে দেখো, ইনশাল্লাহ ক্লিয়ার হয়ে যাবা। মোটামুটি আমাদের এই দুইটা ফর্মুলা একটু ভালোভাবে মনে রাখা লাগবে, তাইলে আমাদের জন্য কিন্তু এনাফ। বুঝছো? এই ফর্মুলাগুলার ইউজটা আমাদের মেন কথা শিখতে হবে, তাইলেই কাজ শেষ। এইখানে দেখো R1 আর R2 দুইটা রোধ শ্রেণীতে আছে, অর্থাৎ সিরিজে যুক্ত আছে। তাদের ভাইয়া তুল্য সমবায়ের রোধটা কত সেটা বের করতে বলছে, অর্থাৎ RS কত। তো আমরা জানি শ্রেণীতে যুক্ত থাকলে রোধ হয় দুইটার যোগফল, অর্থাৎ R1 যোগ R2। R1 এর মান কত ভাইয়া? 5 প্লাস মাইনাস 0.2। তারপর এখানে R2 এর মান হচ্ছে 3 প্লাস মাইনাস 0.4। তাইলে এখানে 5 আর 3 যোগ করলে কত? 8 প্লাস মাইনাস 0.2 আর 0.4 মানে 0.6। এটাই হচ্ছে ভাইয়া আমার তুল্য রোধ সিরিজে যুক্ত করলে। ক্লিয়ার? এবার আসে এই প্রশ্নে, এইখানে এক্স এর একটা মান দেওয়া আছে, ওয়াই এর একটা মান দেওয়া আছে। আমাকে অ্যাকচুয়ালি বের করতে বলছে এ সমান সমান এক্স মাইনাস ওয়াই। তো আমরা কি করব? এ এর মান বের করব, এক্স এর মানটা বসাই দিব, তাহলে 70। ওয়াই এর মানটা কত ভাইয়া? এই যে 50। এদের যেই নর্মাল মান এইটুকু ভাইয়া বিয়োগ হবে। কিন্তু অনেকে যে জিনিসটা ভুল করে, যেহেতু ভাইয়া এক্স থেকে ওয়াই বিয়োগ করতেছি মানে এটা থেকে হয়তো এটা বিয়োগ,
কখনোই না। দেখো এটা কি একটা ত্রুটি, এটাও কি একটা ত্রুটি। ত্রুটি আর ত্রুটি অর্থাৎ ভুলে ভুলে কি আরো বড় ভুল হবে? ভুলে ভুলে কি কখনো মাপ হয়? ধরো পাপ করছো তুমি একটা কাজ করে, আরো একটা কাজ করলা পাপ করে, তাইলে দুইটা পাপ কাজ করা, এই দুইটা পাপ মিলাই কি তোমার হচ্ছে পুণ্য হবে বলো? পাপ আর পাপে কি আরো বড় পাপ, তাই না? অতএব আমাকে বুঝতে হবে ত্রুটি মানে ত্রুটি, অর্থাৎ ত্রুটিগুলা অলওয়েজ যোগ। তাহলে 0.2 আর 0.4 মানে 0.6, তার মানে এখান থেকে আসতেছে 20 প্লাস মাইনাস 0.6। বোঝা গেছে? তার মানে আমরা যে জিনিসটা বুঝলাম সেটা হচ্ছে ভাইয়া ত্রুটি অলওয়েজ কি হবে? যোগ হবে, কখনোই বিয়োগ না। মনে থাকবে এই কথাটা? আশা করি মনে থাকবে। এখন দেখো আমাদের ভি ইকুয়াল পাই আর স্কোয়ার এইচ আছে, এখানে আর এর মান দেওয়া আছে, এইচ এর মান দেওয়া আছে, বলছে আয়তন পরিমাপে শতকরা ত্রুটি বের করতে। এখানে দেখো দুইটা বেসিক কথা লেখা আছে, এটা হচ্ছে আর ইকুয়াল এ টু দি পাওয়ার এক্স বি টু দি পাওয়ার ওয়াই। আমি ধরো চাচ্ছি আমাদের আপেক্ষিক ত্রুটি বের করতে, তাইলে হবে ডেল আর বাই আর, এইখানে ডেল এ বাই এ হবে, ডেল বি বাই বি হবে, কিন্তু এই পাওয়ারটা ভাইয়া আগে গুণ হবে। যেমন দেখো এ এর পাওয়ার কে এক্স, এটা এখানে গুণ হয়েছে, বি এর পাওয়ার ওয়াই, এটা এখানে গুণ হয়েছে। ভাগের ক্ষেত্রেও ভাইয়া সেম, অনেকে মনে করেন নিচে যেগুলো আছে এগুলো কি হবে? বিয়োগ। কিন্তু ওই যে আমি বললাম পাপ আর পাপে কি আরো বড় পাপ, কখনোই পূর্ণ হবে না। তার মানে ত্রুটি বের করার সময় অলওয়েজ যোগ, এবং কনসেপ্টটা মাথায় রাখবা, যে পাওয়ারটা থাকবে ওটা জাস্ট সামনে আসবে। তাহলে ত্রুটি বের করার সময় কি? অলওয়েজ যোগ। এইবার দেখো এইখানে আমাকে বলছে আয়তন পরিমাপের শতকরা ত্রুটি, তার মানে কি? ডেল ভি বাই ভি ইকুয়াল, আমরা কি লিখব? এইখানে দেখো আমাদের যেই দুইটা জিনিস আছে অর্থাৎ আর স্কোয়ার আর এইচ, এদের মধ্যে ত্রুটি বের করতে হবে। তাহলে আর এর সহগ কত? 2, এটা আগে আসলো, তাহলে আমরা লিখতে পারবো ডেল আর বাই আর। আর এখানে এইচ এর সহগ কত? 1 ইন্টু ডেল এইচ বাই এইচ। তাহলে আমরা জাস্ট মান বসাই দিব, 2 ইন্টু ডেল আর, ডেল আর এর মান কত? 0.2 ডিভাইডেড বাই আর, আর এর মান 5, যোগ এখানে ডেল এইচ এর মান 0.3 ডিভাইডেড বাই এইচ এর মান কত ভাইয়া? 4। আমাকে বলছে শতকরা ত্রুটি, মানে এখানে এটাকে 100 দ্বারা গুণ করা লাগবে। তাইলে দেখো এবার ভাইয়া, তাহলে 2 ইন্টু 0.2, এটার মিনিং কত ভাইয়া? এটার মিনিং হবে 0.4 ডিভাইডেড বাই কত? 5, যোগ 0.3 ডিভাইডেড বাই 4 ইন্টু 100। এখন আমরা ভাইয়া এখানে কি করব? এখানে আমরা লসাগু করব। লসাগু করলে 4 ইন্টু 0.4, তার মানে হবে 1.6। আর এখানে যদি ভাইয়া করি তাহলে হবে 5 ইন্টু 0.3 মানে 1.5 ইন্টু কত ভাইয়া? 100। তাহলে এখানে আসতেছে কত দেখো? 1.6 আর 1.5, তার মানে 3.1। 3.1 ইন্টু ভাইয়া এখানে কত? আচ্ছা সরি, এখানে দেখো নিচে তো 20 হবে, এটা তো ভাগ করি নাই, তাহলে এটা দিয়ে এটাকে কাটো, তাহলে এখানে থাকতেছে 5। তাহলে 3.1 ইন্টু 5, 3 5 15, কিন্তু 3.1 ইন্টু 5 মানে কত? 15.5। অতএব 15.5% হচ্ছে আমার শতকরা ত্রুটি। ক্লিয়ার এবার কনসেপ্ট? তাহলে আমরা যেই কাজটা করছি জাস্ট আয়তন পরিমাপে শতকরা ত্রুটি এই কনসেপ্টে বের করে ফেলছি, এবং আমাকে বুঝতে হবে যে এই জিনিসগুলা কি নির্দেশ করতেছে। অ্যাকচুয়ালি এই যে এটা নির্দেশ করে আমার ডেল আর মানে হচ্ছে এই মানগুলা, আবার ডেল এস মানে এই মানগুলা, আর আর মানে হচ্ছে আমার এই যেটা প্লাস মাইনাসের আগে থাকবে। আশা করি বুঝছো। এরকম আরও প্র্যাকটিস করি তাইলে ক্লিয়ার হয়ে যাবা। দেখো বলছে সরল দোলকের দৈর্ঘ্য পরিমাপের ত্রুটি 1% এবং জি পরিমাপের ত্রুটি 2% হলে পর্যায়কাল নির্ণয়ের সূত্র কি? তো পর্যায়কাল নির্ণয়ের, আচ্ছা পর্যায়কাল নির্ণয়ের ত্রুটি চাইছে, তো আমরা জানি পর্যায়কাল নির্ণয়ের ভাইয়া সূত্র 2π√L/g, অর্থাৎ আমাদের দেখো টি এর সাথে √L, তার মানে কি L টু দি পাওয়ার হাফ হবে, আর এটা হবে G টু দি পাওয়ার -1/2, কারণ নিচে √ওভার অবস্থায় আছে। এখন আমরা কি বের করব? পর্যায়কালের ত্রুটি, তার মানে আমরা বলবো ডেল টি বাই টি ইকুয়াল, আমি কি বলছিলাম পাওয়ারটা সামনে আসবে, তার মানে হাফ ইন্টু ডেল এল বাই কি এল, যোগ, আচ্ছা অনেকে মনে করতে পারে জি টু দি পাওয়ার কি -1/2 আছে মানে এখানে মাইনাস হবে, ওই যে ভাইয়া ত্রুটি, সেটা যোগ বা বিয়োগ যে আকারে থাক, ভুল মানে ভুল, তার মানে আমরা সব সময় কি করব? ভুল যোগ করব, অর্থাৎ হাফ ইন্টু ডেল জি বাই জি। তো আমাদের দেখো এখানে হাফ ইন্টু, এখানে একটা কথা বলা আছে দেখো যে দৈর্ঘ্য পরিমাপের ত্রুটি কত? 1%, তার মানে ডেল এল বাই এল এর মান হচ্ছে 1%, আর এখানে ডেল জি বাই জি এর মান দেওয়া আছে 2%, তার মানে হাফ ইন্টু 2। এটা কাটাকাটি, তাহলে এখানে থাকে 1 আর এখানে থাকে হাফ, তাহলে দুইটা যোগ করলে হবে 1.5%।
তার মানে আমি বুঝলাম পর্যায়কাল বের করার যে ত্রুটি বা পর্যায়কাল নির্ণয়ের ত্রুটি হবে 1.5%। দেখছো, জাস্ট ফর্মুলা জানলেই আমাদের নর্মাল কনসেপ্টেই কাজ শেষ, একদম ইজি ম্যাথ। আমাদের পরের প্রশ্ন, একটি নিরেট সিলিন্ডারের ব্যাসার্ধ উচ্চতা পরিমাপে ত্রুটি যথাক্রমে এত এত হলে আয়তন পরিমাপের ত্রুটি কত? কি বলছে? নিরেট সিলিন্ডার। বলো তো নিরেট সিলিন্ডারের আয়তন কি? ফর্মুলা হচ্ছে পাই আর স্কোয়ার এইচ। তাহলে আয়তন পরিমাপের ত্রুটি হবে ডেল ভি বাই ভি ইকুয়াল 2 ডেল আর বাই আর যোগ 1 ইন্টু ডেল এইচ বাই এইচ। তাহলে আমরা এখানে মান বসাই দিই। আমাদের এখানে বলা আছে ডেল আর বাই আর এর মান হচ্ছে 0.01%, তার মানে 0.01। আর আমাদের ডেল এইচ বাই এইচ এর মান কত দেওয়া আছে? 0.04। অর্থাৎ যখনই পার্সেন্ট দেওয়া থাকবে তখন মনে রাখবা ডেল আর বাই আর এর মান দেওয়া আছে, আর কি ডেল এইচ বাই এইচ এর মান দেওয়া আছে, অর্থাৎ এই টাইপের জিনিসটার মান দেওয়া আছে। তাহলে 2 ইন্টু 0.01 মানে 0.02 যোগ 0.04, এই দুইটা যোগ করলে হবে 0.06%। তার মানে আমরা যে জিনিসটা বুঝলাম সেটা হচ্ছে ভাইয়া আয়তন পরিমাপের ত্রুটি হচ্ছে 0.06%। ক্লিয়ার? আশা করি ক্লিয়ার। আমাদের পরের প্রশ্ন দেখো কি বলছে, পর্যবেক্ষকের কারণে পাঠে যে ত্রুটি আসে তাকে কি বলে? মনে রাখবা পর্যবেক্ষকের কারণে পাঠে যে ত্রুটি আসে সেটাকে বলা হয় লম্বন ত্রুটি। কি ত্রুটি ভাইয়া? লম্বন ত্রুটি। আমাদের পরের প্রশ্ন, 10 মিটার দৈর্ঘ্য পরিমাপের ত্রুটির পরিমাণ 10 সেন্টিমিটার হলে ত্রুটির হার কত? অর্থাৎ ভাইয়া মনে রাখবা ত্রুটির হার এটা সমান সমান আমাদের যতটুকু ভাইয়া কি হয়েছে ত্রুটি হয়েছে সেইটা ডিভাইডেড বাই আমাদের যেই দৈর্ঘ্যটা আছে সেইটা ইনটু 100। এখন অনেকে এই কাজটা করে অ্যান্সার বলবে দেখো কত পার্সেন্ট, অ্যান্সার বলবে 100%। কিন্তু চিন্তা করতে হবে ভাইয়া তোমার এই যে এটা কি সেন্টিমিটারে আর এটা কি মিটারে। এখন তুমি হয় মিটারটাকে সেন্টিমিটারে নিবা অথবা সেন্টিমিটারটাকে মিটারে নিবা। তো আমার এখানে যে কাজটা আমরা করতে যাচ্ছি সেটা হচ্ছে এই 10কে আমরা সেন্টিমিটারে নিই, তাহলে লিখবো 10 ইন্টু 100, কারণ আমরা জানি 1 মিটার সমান সমান 100 সেন্টিমিটার। এই 100 আর এই 100 কাটাকাটি, তাহলে 10/10 মানে কত? 1%। তার মানে আমরা বলতে পারবো ত্রুটির হার কত ভাইয়া? ত্রুটির হার হচ্ছে 1%, অর্থাৎ গ নম্বরটা অ্যান্সার। ক্লিয়ার? আশা করি ক্লিয়ার। আমাদের পরের প্রশ্ন, সরল দোলকের একটি পরীক্ষায় কোনো স্থানের অভিকর্ষজ ত্বরণ এত পাওয়া গেল, শতকরা ত্রুটিগত ওই স্থানে অভিকর্ষজ ত্বরণের প্রকৃত মান এত। তাইলে ভাইয়া যখনই তুমি কি করছো এখানে বেশি নিয়ে ফেলছো, তার মানে আমাদের কি করতে হবে? ত্রুটি বের করতে হবে। অতএব আমাদের যেই বেশিটা আমি পাইছি সেটা থেকে প্রকৃত মান বাদ দিতে হবে, ডিভাইডেড বাই আমার প্রকৃত মানটা লিখতে হবে, ইন্টু কত? 100। মনে রাখবা প্রকৃত মান অলওয়েজ নিচে হয়, প্রকৃত মান অলওয়েজ কি হয়? নিচে। যেমন এইখানে দেখো এই প্রশ্নে আমরা কি এই 10 মিটার দৈর্ঘ্য এটা কি নিচে লিখছিলাম, বোঝা গেছে? আশা করি বুঝছি। এখন তাইলে এইখানে দেখো আসতেছে 0.19 ডিভাইডেড বাই 9.81 ইন্টু 100%। অর্থাৎ এইখানে একটা জিনিস চিন্তা করো, 0.19 এটা কি 0.2 এর কাছাকাছি, এটাকে আমি 0.2 নিই, আর 9.81 এটা 10 এর কাছাকাছি, তাই আমি 10 নিই, ইন্টু 100। অর্থাৎ আমরা এটা অ্যাপ্রক্সিমেটলি একটা মোটামুটি মান বের করব, যেটা কি ভাইয়া অপশনের কাছাকাছি যাবে। কাটাকাটি করো, এখানে আসবে 10, 10 গুণ 0.2 মানে কত ভাইয়া? 2%। অর্থাৎ অ্যান্সার হবে 2%-এর কাছাকাছি, যদিও এটা 2%-এর থেকে কম হবে কিছুটা। দেখো তো 2%-এর কাছাকাছি এটা কি না, এটা না, এটা না, তাহলে এই যে ক নম্বরটা 2%-এর কাছাকাছি, অর্থাৎ কয় অ্যান্সার। দেখছো আমি এটা সুন্দর স্মার্ট ওয়েতে কি করলাম? ক্যালকুলেশন করে ফেলছি, একদম সহজ। আমাদের পরের প্রশ্ন, একটি গোলকের ব্যাসার্ধ এত মিটার ধরে পৃষ্ঠতলের ক্ষেত্রফল হিসাব করলে শতকরা ত্রুটি কত? পৃষ্ঠতলের ক্ষেত্রফল চাইছে, বলো গোলকের পৃষ্ঠতলের ক্ষেত্রফল কি? 4 পাই আর স্কোয়ার। তার মানে এইখান থেকে আমাদের যেহেতু ভাইয়া ক্ষেত্রফল পরিমাপের ত্রুটি চাইছে, তাহলে ডেল এ বাই এ ইকুয়াল কি 2 ইন্টু ডেল আর বাই আর। তার মানে 2 ইন্টু আমাদের দেখো তো ডেল আর এর মান কত? এই যে এটা 0.1 ডিভাইডেড বাই কত? আর এর মান 2 ইন্টু ভাইয়া কি করতে হবে? যেহেতু শতকরা ত্রুটি চাইছে মানে 100 দ্বারা গুণ করা লাগবে। শতকরা বলা মানে এই যে এতটুকু আপেক্ষিক ত্রুটি তার সাথে কি 100 গুণ, এই 2 আর 2 কাটাকাটি, 0.1 দিয়ে যদি 100-কে গুণ করো ভাইয়া কত হয়? 10, অতএব 10%। খ নাম্বারটা অ্যান্সার। বুঝতে পারছি? আশা করি বুঝতে পারছি।
0.1 মানে কি ভাইয়া 1/10, কাটাকাটি করো 10%ই তো আসে। আশা করি ক্লিয়ার। আমাদের পরের প্রশ্ন, একটি তারের ব্যাসার্ধ এত মিলিমিটার হলে প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল নির্ণয়ের ত্রুটি। তো তারের প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল কি ভাইয়া পাই আর স্কোয়ার। তো আমরা এখান থেকে লিখতে পারবো ডেল এ বাই এ সমান সমান 2 ডেল আর বাই আর। তার মানে 2 ইন্টু 0.06 ডিভাইডেড বাই 3 ইন্টু ভাইয়া এখানে আমাদের কি করতে হবে, যেহেতু এগুলো পার্সেন্টেজে আছে মানে মনে রাখো তুমি এটা, তাহলে আমাকে 100 দ্বারা অবশ্যই গুণ করা লাগবে। তার মানে এখানে আসতেছে দেখো, আমরা যদি একটা হিসাব করি 2 গুণ 100 মানে কত 200 ইন্টু 0.06 ডিভাইডেড বাই কত ভাইয়া 3। এই 0.06 মানে কি ভাইয়া 6/100, অর্থাৎ এটাকে আমরা লিখব 6/100। তার মানে দেখো এই শূন্য এই শূন্য এই শূন্য এই শূন্য কাটাকাটি, 2 গুণ 6 মানে 12 ডিভাইডেড বাই 3, কাটাকাটি করো ভাইয়া কত 4%, অর্থাৎ 0.06 মানে কি ভাইয়া 6/100। এটা তো আমরা জানি নর্মাল ক্যালকুলেশন। তাহলে আসতেছে কত ভাইয়া 4%। বুঝতে পারছি? আশা করি বুঝতে পারছি। পরের প্রশ্ন দেখো, একটি গোলকের পরিমাপ ব্যাসার্ধ এত সেন্টিমিটার হলে আয়তন পরিমাপের শতকরা ত্রুটি কত। গোলকের আয়তনের ফর্মুলা হচ্ছে ভি ইকুয়াল 4/3 পাই আর কিউব। দেখো ফর্মুলা জানবো, জাস্ট হচ্ছে লিখবো ডেল ভি বাই ভি ইকুয়াল আমরা কি লিখতে পারবো 3 ইন্টু ডেল আর বাই আর। এর থেকে সহজ কিছু আছে? শতকরা ত্রুটি চাইছে মানে 100 দ্বারা গুণ, একদম ইজি। ডেল আর এর মান কত 0.2 ডিভাইডেড বাই 2.5 ইন্টু 100। ভাইয়া দেখো 2.5 দিয়ে যদি তুমি 100কে কাটো, 2.5 মানে 1/4, সরি 1/4 বলতেছে কেন 10/4, অর্থাৎ 10কে তুমি 4 দ্বারা ভাগ করো, দেখো আড়াই আসে, কারণ 5কে 2 দ্বারা ভাগ করলে কত আড়াই, তো তুমি 10কে যদি 4 দ্বারা ভাগ করো তাও আড়াই আসবে, তাহলে এটা লিখতে পারবো 10/4। তাহলে এইখান থেকে দেখো 3 ইন্টু 0.2 ইন্টু 100, এইখানে কি 10/4, ওই 4টা উপরে চলে যাবে ডিভাইডেড বাই 10, তাহলে এইটা এটা কাটাকাটি। তাহলে এখানে দেখো 3 4 12, 12 গুণ 10 মানে কত 120, 120 গুণ 0.2। ভাইয়া দেখো 120 দিয়ে যদি তুমি 0.2 গুণ করো, 0.2 মানে ভাইয়া 2/10, এইটা এটা কাটাকাটি, তাহলে 12 দুগুণে 24%, অতএব বলতে পারবো 24%, এটা হচ্ছে অ্যান্সার। দেখছো কত বড় ত্রুটি হয়েছে 24%, মানে অনেক বড়ই ত্রুটি করছে আর কি। আশা করি ক্লিয়ার। তারপরে দেখো কোনো বস্তুর ভর এত আয়তন এত হলে ওই বস্তুর ঘনত্বের শতকরা ত্রুটি। ঘনত্বের সূত্র ঘনত্ব রো ইকুয়াল এম বাই ভি। তাইলে এখানে আমরা ওই যে অনেকে মনে করবে ভিটা নিচে আছে তাই কি হবে বিয়োগ হবে না, তাহলে আমরা বলতে পারবো ডেল রো বাই রো ইকুয়াল ডেল এম বাই এম যোগ ডেল ভি বাই ভি। দেখো এখানে আমাদের পার্সেন্টেজ দেওয়া আছে, পার্সেন্টেজ দেওয়া মানে কি এটা ভাইয়া ডেল এম বাই এম এর মান দেওয়া আছে, ঠিক তেমনিভাবে ডেল ভি বাই ভি এর মান দেওয়া আছে। পার্সেন্টেজ দেওয়া মানে মনে রাখবে পুরো জিনিসটার মান দেওয়া আছে, তার মানে 2% যোগ 3%, তার মানে কত ভাইয়া 5%, অর্থাৎ আমরা বলতে পারবো ডেল রো ডিভাইডেড বাই রো সমান সমান 5%, বা গ নম্বরটা অ্যান্সার। ক্লিয়ার? আশা করি ক্লিয়ার। তো এই যে এতগুলা জিনিসপত্র যদি মোটামুটি তুমি কনজিউম করতে পারো বা বুঝতে পারো, ইনশাল্লাহ এখান থেকে তুমি একটা হলেও প্রশ্ন পাবা। দেখছো কত গুরুত্বপূর্ণ, এবং আমি পর্যাপ্ত পরিমাণে প্র্যাকটিস করেছি, এর বাইরে আসলে দরকার নাই। এখন আমরা শিখবো ভার্নিয়ার স্কেলের সাহায্যে দৈর্ঘ্য পরিমাপ। যদিও এটা আমরা 9-10 শিখে আসছি হালকা পাতলা। দেখো প্রথমে যে জিনিসটা শিখবো সেটা হচ্ছে ভার্নিয়ার ধ্রুবক কাকে বলে। মূল স্কেলের ক্ষুদ্রতম এক ঘরের দৈর্ঘ্য ও ভার্নিয়ার স্কেলের ক্ষুদ্রতম এক ঘরের দৈর্ঘ্যের পার্থক্যকে বলা হয় ভার্নিয়ার ধ্রুবক। ভার্নিয়ার ধ্রুবককে প্রকাশ করা হয় ভিসি, অর্থাৎ ভার্নিয়ার কনস্ট্যান্ট। এটা সমান সমান আমি লিখতে পারি এস বিয়োগ এক্স, যেখানে ভাইয়া এস কি, এস হচ্ছে প্রধান স্কেলের এক ঘরের সংখ্যা, প্রধান স্কেলের এক ঘরের মান, আর এক্সটা কি, এক্স হচ্ছে ভার্নিয়ার স্কেলের ক্ষুদ্রতম এক ঘরের মান। তার মানে আমি যেই জিনিসটা দেখলাম সেটা হচ্ছে এস হচ্ছে প্রধান স্কেলের ক্ষুদ্রতম এক ঘরের মান, আর এক্স হচ্ছে ভার্নিয়ার স্কেলের ক্ষুদ্রতম এক ঘরের মান। এখন দেখো ভার্নিয়ার স্কেলের সাহায্যে যে দৈর্ঘ্য বের করার ফর্মুলা সেটা হচ্ছে মূল স্কেল পার্ট এল যোগ ভার্নিয়ার ধ্রুবক ভিসি ইন্টু কি ভার্নিয়ার স্কেল পার্ট এম, বা এই ভার্নিয়ার স্কেল পার্টটাকে বলা হয় কখনো কখনো ভাইয়া ভার্নিয়ার সমপাতন। কি বলে? ভার্নিয়ার সমপাতন। তাহলে দৈর্ঘ্য বের করার ফর্মুলা কি? ফর্মুলা হচ্ছে এল প্লাস আমরা লিখতে পারবো ভিসি ইন্টু
এই ভার্নিয়ার স্কেল পার্টকে কখনো এম দ্বারা প্রকাশ করা হয়, কখনো সমপাতনকে ভি দ্বারা প্রকাশ করা হয়। তো তুমি এম দ্বারাও মনে রাখতে পারো, ভি দ্বারাও মনে রাখতে পারো। আমাদের 9-10-এর যে বই, সেই বইয়ে এম দ্বারা ভি দ্বারা প্রকাশ করছে, বুঝছো? তার মানে আমরা দেখলাম যে ভার্নিয়ার স্কেলের সাহায্যে দৈর্ঘ্য বের করার ফর্মুলা এল প্লাস ভিসি ইন্টু এম, যেখানে ভিসি মানে ভার্নিয়ার ধ্রুবক, এম মানে ভার্নিয়ার স্কেল পার্ট। চলো এরপরে স্ক্রু গজের সাহায্যে দৈর্ঘ্য পরিমাপ। আগে আমি সূত্রগুলো রিক্যাপ করব, দেন হচ্ছে এমসিকিউ সলভ করব। পিচ, স্ক্রু গেজের বৃত্তাকার স্কেলটাকে সম্পূর্ণ একবার ঘোরালে রৈখিক স্কেল বরাবর যে দূরত্ব অতিক্রম করে তাকে স্ক্রুর পিচ বা পিচ বলে। একে পি দ্বারা প্রকাশ করা হয়। এই জিনিসটা মনে রাখো যে পিচকে পি দ্বারা প্রকাশ করা হয়। তার মানে আমি যেই জিনিসটা শিখছি সেটা হচ্ছে স্ক্রু গজের তো ভাই বৃত্তাকার স্কেল থাকে, সেটাকে যদি তুমি এইভাবে ঘুরাও তাহলে রৈখিক স্কেল বরাবর কি হয় জানো, দূরত্ব একটু একটু সরে আসে। তাহলে এই যে দূরত্ব সরে আসতেছে, যতটুকু সরে আসে সেটাকে বলা হয় স্ক্রুর পিচ বা পিচ। এটাকে পি দ্বারা প্রকাশ করা হয়, বুঝা গেছে? এরপর আসো লঘিষ্ঠ ধ্রুবক বা লিস্ট কাউন্ট। এটা সমান সমান বৃত্তাকার স্কেলের একটি ভাগ ঘোরালে রৈখিক স্কেল বরাবর স্ক্রুটা যতটুকু সরে আসে। সংজ্ঞা বুঝার থেকে আমাদের মেন জিনিস যেটা জানতে হবে সেটা হলো ফর্মুলা এবং অ্যাপ্লাই। তো আমরা এইখানেও দেখো পরিমাপকৃত দৈর্ঘ্য সমান সমান রৈখিক স্কেল পার্ট এল প্লাস বৃত্তাকার স্কেল পার্ট এম প্লাস হচ্ছে ইন্টু লঘিষ্ঠ ধ্রুবক এলসি। অর্থাৎ আগের বার ছিল ভার্নিয়ার ধ্রুবক, আর এটা তো ভাইয়া ছিল কি আগের বার রৈখিক স্কেল পার্ট, এবার আসছে বৃত্তাকার স্কেল পার্ট। অর্থাৎ ফর্মুলা ভাইয়া একই টাইপ, ফর্মুলা কি একই টাইপ, জাস্ট হচ্ছে নাম আলাদা। এমসিকিউ করার সময় আমরা এমনি অ্যাপ্লাই করে দিতে পারবো। দেখো কিভাবে করি। আরেকটা জিনিস একটু মনে রাখো, ভার্নিয়ার কনস্ট্যান্ট বা ভার্নিয়ার ধ্রুবক এটা সমান সমান এস বাই এন। এস কি ভাইয়া? এস হচ্ছে প্রধান স্কেলের ক্ষুদ্রতম এক ঘরের মান, আর এন কি? এন হচ্ছে ভাগ সংখ্যা। তো তোমরা অবশ্যই এস এর পাশে একটু লিখে নিও, এস হচ্ছে প্রধান স্কেলের ক্ষুদ্রতম এক ঘরের মান। আশা করি কনসেপ্ট ক্লিয়ার। এখন ভাইয়া আমাদের কি লাগবে? লঘিষ্ঠ ধ্রুবকের ফর্মুলা লাগবে। লঘিষ্ঠ ধ্রুবকের ফর্মুলা ভাইয়া কি? এলসি ইকুয়াল হচ্ছে পি বাই এন, অর্থাৎ লিস্ট কাউন্ট ইকুয়াল পি বাই এন। অর্থাৎ স্কোর ভাইয়া যে পিচ আছে সেটাকে যদি ভাগ সংখ্যা দ্বারা ভাগ করি তাইলেই ভাইয়া লঘিষ্ঠ ধ্রুবক পাওয়া যায়। অর্থাৎ এখানে এনটা কি? এন হচ্ছে ভাগ সংখ্যা, আর পি কি? পি হচ্ছে পিচ। আশা করি কনসেপ্ট আমাদের ক্লিয়ার। এবার আসো স্ফেরোমিটার। অর্থাৎ আমরা এখানে ভার্নিয়ার স্কেল দেখলাম, তারপরে হচ্ছে আমরা কি দেখলাম ভাইয়া? স্ক্রু গজ। এবার আমরা দেখব স্ফেরোমিটার। স্ফেরোমিটার দ্বারা কি করা হয়? ওই যে গোলীয় যে তলগুলো আছে সেগুলোর ব্যাসার্ধ নির্ণয় করা হয়। ধরো সে টু সে একটা কাপের তুমি কি করবা? গভীরতা বা ব্যাসার্ধ নির্ণয় করবা, তাহলে তুমি স্ফেরোমিটার ইউজ করবা। স্ফেরোমিটারের ক্ষেত্রে ভাইয়া আমাদের বক্রতলের পার্ট এইটা, সমতলের পার্ট এইটা, তারপর এইচ ইকুয়াল এক্স মাইনাস ওয়াই, তিনটা পায়ের গড় দূরত্ব থেকে ডি দ্বারা প্রকাশ করা হয়। এই সমস্ত জিনিসপত্র সব মাথা থেকে ফেলে দাও, জাস্ট এই ফর্মুলাটা মনে রাখবা যে স্ফেরোমিটারের বক্রতার ব্যাসার্ধের ফর্মুলা হচ্ছে ভাইয়া আর ইকুয়াল ডি স্কোয়ার বাই 6h যোগ এইচ বাই 2। ডি স্কোয়ার বাই 6h যোগ এইচ বাই 2, আমার সাথে সাথে বলো, ডি স্কোয়ার বাই 6h যোগ এইচ বাই 2, ডি স্কোয়ার বাই 6h যোগ এইচ বাই 2, ডি স্কোয়ার বাই 6h যোগ এইচ বাই 2। মনে থাকবে? আশা করি মনে থাকবে। এবার দেখো, একটি তারের ব্যাস স্ক্রু গজ দ্বারা পরিমাপ করার সময় রৈখিক স্কেলের পার্ট 1 মিলিমিটার। বলো রৈখিক স্কেলের পার্ট পেয়ে গেছি। রৈখিক স্কেলের পার্ট মানে কি ভাইয়া? এল। তারপরে কি বলছে দেখো, চক্রাকার স্কেলের পার্ট। চক্রাকার স্কেলের পার্ট মানে কি ভাইয়া? এম। আমরা দেখছি না চক্রাকার স্কেলের পার্ট বা বৃত্তাকার স্কেলের পার্ট কি ছিল? এম। তারপরে বলছি স্ক্রুর পিচ হচ্ছে 1 মিলিমিটার। বলো ভাইয়া পিচ 1 মিলিমিটার মানে এটা কি? অ্যাকচুয়ালি পি। বলছে চক্রাকার স্কেলের মোট ঘর সংখ্যা, তার মানে আমার ভাইয়া কি দেওয়া আছে? এন দেওয়া আছে। এখন আমাকে বলছে তারটার ব্যাস নির্ণয় করো। তো আমরা ব্যাস বের করার ফর্মুলা যেটা দেখছি সেটা হচ্ছে ভাইয়া এল প্লাস এম ইন্টু এলসি। তো আমার ভাইয়া এল এর মান দেওয়া আছে 1 মিলিমিটার, লিখলাম। এম এর মান দেওয়া আছে 48, এটাও লিখলাম। দেখো তো একটা জিনিস দরকার, কাকে দরকার? এলসি, অর্থাৎ ভাইয়া লিস্ট কাউন্ট, অর্থাৎ লিস্ট কাউন্ট বা লঘিষ্ঠ ধ্রুবক। তার মানে আমরা ভাইয়া লিস্ট কাউন্ট বের করব। লিস্ট কাউন্ট বের করার ফর্মুলা আমরা কি দেখছি ভাইয়া? স্ক্রুর পিচকে ভাগ সংখ্যা দ্বারা ভাগ করা লাগে। তো স্ক্রুর পিচ কত? 1 মিলিমিটার, কত দ্বারা ভাগ করব? 100 দ্বারা। তাহলে 1/100। তাহলে আমরা জাস্ট এখানে লিখবো 1/100। 1/100 মানে 0.01। তাহলে 48 গুণ 0.01 মানে 0.48। তাহলে 1 যোগ 0.48 মানে ক্যালকুলেশন করলে আসবে 1.48। তাহলে এইটাই হচ্ছে ভাইয়া আমাদের ব্যাস। তার মানে আমার যে তারটার ব্যাস চাইছিল, ব্যাসটা কত? 1.48 মিলিমিটার। কারণ কি দেখো তো, এগুলা
মিলিমিটার আছে, তাই এটাও হবে মিলিমিটার। আমি এগুলোর অপশন তুলি নাই, জাস্ট হচ্ছে ক্যালকুলেশন বোঝাচ্ছে, অপশন আকারে দিবে, তোমরা ইজিলি দাগাই দিবা। চলো পরের প্রশ্ন, একটা স্লাইড ক্যালিপার্সের, ওই স্লাইড ক্যালিপার্সেই তো ভাইয়া আমাদের ভার্নিয়ার স্কেলটা থাকে, বুঝছো? তো এখানে বলছে দেখো আমাদের যে প্রধান স্কেলের 39 ভাগ ভার্নিয়ার স্কেলের 40 ভাগের সমান। ভালো কথা, প্রধান স্কেলের ক্ষুদ্রতম এক ভাগের মান হচ্ছে এত, তার মানে এটা আসলে কার মান দেওয়া আছে ভাইয়া? এটা আসলে দেওয়া আছে এস এর মান। এটির সাহায্যে একটা বস্তুর দৈর্ঘ্য পরিমাপ করে মূল স্কেল ও ভার্নিয়ার স্কেলের পার্ট যথাক্রমে এত পাওয়া যায়। তাইলে মূল স্কেলের পার্ট তুমি কত পাইছো? এই যে এটা এল, এবং ভার্নিয়ার স্কেলের পার্ট এটা পাইছো, মানে এটা হচ্ছে কি বলতো? এম। এটা হচ্ছে এম। গেল। আমাকে বলছে বস্তুটার দৈর্ঘ্য বের করো। দৈর্ঘ্য বের করার ফর্মুলা আমরা কি দেখছি বলো? আমরা দেখছি দৈর্ঘ্য ইকুয়াল এল প্লাস এম ইন্টু কি ভাইয়া? ভিসি। তার মানে আমার এখানে কি করা লাগবে? ভার্নিয়ার ধ্রুবক ভিসি বের করা লাগবে। এখন ভাইয়া এল এর মান আমি জানি কত? 70, যোগ এম এর মান কত? 9, ইন্টু ভিসি বের করতে পারলেই কাজ শেষ। তো আমরা ভিসি বের করার দুইটা ফর্মুলা জানি, একটা হচ্ছে এস মাইনাস এক্স, আরেকটা হচ্ছে এস বাই এন। এখন দেখো এখানে এস এর মান দেওয়া আছে, কিন্তু ভাগ সংখ্যা কি দেওয়া আছে? নাই। তার মানে এটা অ্যাপ্লাই হবে না। অ্যাপ্লাই হবে কোনটা? এস বিয়োগ এক্স, যেখানে এস হচ্ছে প্রধান স্কেলের এক ঘরের মান, যেটা দেওয়া আছে ভাইয়া। তাহলে এক্স দরকার, এক্স কি? ভার্নিয়ার স্কেলের এক ঘরের মান। এখন ভার্নিয়ার স্কেলের এক ঘরের মান বের করতে গেলে এই জায়গাটায় তোমরা একটু মনোযোগ দাও, সেটা হচ্ছে প্রধান স্কেলের 39 ঘর ভার্নিয়ার স্কেলের 40 ঘরের সমান। তার মানে কি আমি লিখতে পারবো না এখানে যে প্রধান স্কেলের 39 ঘর ইকুয়াল ভার্নিয়ার স্কেলের কত? 40 ঘর? অবশ্যই লিখতে পারবো। তার মানে আমি যদি লিখি ভাইয়া যে ভার্নিয়ার স্কেলের এক ঘর সমান সমান 39/40 ঘর হবে প্রধান স্কেলের, এটা লেখা যাবে। তার মানে আমি লিখলাম ভার্নিয়ার স্কেলের এক ঘর সমান সমান 39/40 ঘর। এটা কার? প্রধান স্কেলের। তাইলে বলো প্রধান স্কেলের এক ঘরের মান তো 0.5 মিলিমিটার। তার মানে আমরা এখানে যে কাজটা করব সেটা হচ্ছে 39/40 ইন্টু 0.5। এখন বলো ভাইয়া 0.5 মানে কত? 0.5 মানে হচ্ছে হাফ। তাহলে 39/40 ইন্টু 0.5, এটার মান কত আসে একটু দেখি, থামো। 39/40 ইন্টু 0.5, এটার মান আসে 0.4875। তাইলে আমরা এটা যদি এখানে বসাই দিই, অতএব ভিসি সমান সমান পাবো এস বিয়োগ এটা, অর্থাৎ আসতেছে 0.0125। তাহলে এই মানটা এখানে বসায় দাও 0.0125। তাহলে এবার খালি ক্যালকুলেশন করো, গুণ 9 যোগ হচ্ছে 17, তাহলে এখান থেকে আসে 70.1125। তো এই ধরনের ক্যালকুলেশন বুঝছো দিবে না আর কি, কারণ এগুলা প্রশ্ন এমনি লেন্দি, আবার বেশ কয়েকটা কনসেপ্ট আছে, দুইটা জিনিস দেওয়া আছে, এটাকে বের করতে গেলে আবার এই ফর্মুলায় অ্যাপ্লাই করতে হবে, এই ফর্মুলায় গেলে আবার এটা বের করা লাগবে, একটু টাফ। তারপরেও কনসেপ্টটা শিখো, যেন দিয়ে দিলে আমাদের হাতে যদি টাইম বাঁচে আমরা অ্যান্সার করতে পারি। দেখবো অনেকেই স্কিপ করবে, অনেকে পারবেই না, পড়েই যাবে না। তুমি শিখতেছো মানে তুমি একটা ধাপ আগায় থাকতেছো অ্যাটলিস্ট, বুঝছো? আমরা কোনো কিছুই বাদ দিব না, আমরা এমনভাবে করব সব কিছু যেন তোমার কাছে পানি পানি লাগে। এরপরে দেখো লবিষ্ট ধ্রুবকের মান, এর মানে তো আমি বুঝে গেছি এলসি এর মান চাইছে। এলসি মানে কি ভাইয়া? পি বাই এন, একটাই ফর্মুলা। তার মানে পিচ দেওয়া থাকবে অবশ্যই, এই যে দেখো দেওয়া আছে। পিচের মান কত? 1 মিলিমিটার, তার মানে 1 ডিভাইডেড বাই ভাগ সংখ্যা, ভাগ সংখ্যা কত দেখো? 100। তাহলে আমরা জাস্ট 100 বসাই দিব। 1/100 মানে কত ভাইয়া? 0.01 মিলিমিটার। কেন মিলিমিটার? কারণ ওইটা মিলিমিটার। তাহলে 0.01 মিলিমিটার ক নম্বর অপশনেই আছে। আচ্ছা, এখানে খ নম্বর, এখানে ক খ উভয়ই কিন্তু এই অপশনটা আছে ঘয়ে, তাই না? দেখো একটু কিন্তু ঝামেলা আছে মনে হয়। এটাকে যদি ভাইয়া সেন্টিমিটারে নিই তাহলে 0.01 মিলিমিটার, এটাকে সেন্টিমিটারে নিতে গেলে আমরা জানি 1 মিলিমিটার সমান সমান 10⁻⁻1 সেন্টিমিটার। তার মানে 10 দ্বারা কি হবে? ভাগ। 10 দ্বারা ভাগ হওয়া মানে ভাইয়া এক ঘর আগায় আসবে, এক ঘর পিছায় যাবে আর কি সংখ্যাটা। তার মানে 0.01 সেন্টিমিটার। হ্যাঁ সেন্টিমিটারও হবে, অর্থাৎ 1 আর 2 দুইটাই সঠিক। তার মানে ঘ নম্বরটা হচ্ছে অ্যান্সার। দেখো তাড়াহুড়া করে তোমরা আমার মতো জাস্ট হচ্ছে ক নম্বরটা অ্যান্সার মিলছে দাগাই দিও না, ক আর খ দুইটাই কিন্তু হবে। এই অপশনটা একটু চেক করো, অনেকে কিন্তু এই কাজটা করে। এবং দেখো
টিচারদের মাইন্ডসেটটা চিন্তা করো, টিচাররা জানে যে তুমি এটা মিলিমিটারেই বের করবা, কারণ মিলিমিটারে দেওয়া আছে। টিচার সুন্দর করে ক নম্বর অপশানে এটা দিয়ে রাখছে, তুমি যেমনি ক দাগায় দিবা একটু পরে খেয়াল করে দেখবা খ নম্বরটাও হচ্ছে। ঘয়ে আছে কি ক খ উভয়, এই ধরনের প্রশ্নগুলা বি সিনসিয়ার, অর্থাৎ খুবই কেয়ারফুলি তোমরা দাগাবা, আদারওয়াইজ কিন্তু ভুল হবে, বুঝছো? অবশ্যই অবশ্যই খেয়াল করো, স্যারেরা কিন্তু জানে তোমরা কোন জায়গায় ভুল করবা। এবং আমাদের আজকের শেষ প্রশ্ন, গোলীয় তলের ব্যাসার্ধ নির্ণয়ের জন্য কোনটা ব্যবহৃত হয়? আমি বললাম না গোলীয় তলের ব্যাসার্ধ নির্ণয়ের জন্য স্ফেরোমিটার ব্যবহার করি, তো এটাই হচ্ছে অ্যান্সার। তার মানে এরই মধ্য দিয়ে আমাদের মোটামুটি এই চ্যাপ্টার অর্থাৎ ভৌত জগতের রাশি ও পরিমাপের যে গুরুত্বপূর্ণ কনসেপ্টগুলো ছিল সব কিছু কভার হলো, এবং প্রত্যেকটা টাইপের এমসিকিউ পর্যাপ্ত পরিমাণে প্র্যাকটিস করা হয়েছে, যেগুলো তুমি করতে পারলে এই চ্যাপ্টারে এর বাইরে ইনশাল্লাহ কিছু লাগবে না। এগুলা যদি করে যাও তুমি অন্যদের থেকে এমনিই 5 ধাপ আগায় থাকবে, কারণ অন্যরা কিন্তু ভাই এই চ্যাপ্টার স্কিপ করবে। তোমার টার্গেট তো চান্স পাও না, তোমার টার্গেট হচ্ছে ভার্সিটিতে টপ করা। তুমি যদি ভাইয়া টপ করার ইচ্ছা নিয়ে থাকো এবং টপ যদি করার তোমার তীব্র আকাঙ্ক্ষা থাকে, আমি যা বলি ভাইয়া জাস্ট ফলো করো। জাস্ট এই কয়টা মাস আমার ক্লাস করবা, দিনে 2 ঘন্টা 3 ঘন্টা 4 ঘন্টা যা লাগে, বাকি টাইম পড়ার টেবিলে দাও। দিনে 10 ঘন্টা করে, মানে 3 ঘন্টা ক্লাস, বাকি 6-7 ঘন্টা করে পড়ো। তোমার দেখো টপ করা কেউ থামাইতে পারবে না। মাত্র 2টা মাস ভাই পরিশ্রম করো, তোমার অলরেডি দেওয়ালে পিঠ ঠেকে গেছে, তুমি এখন পর্যন্ত নিজের একটা জায়গা করে নিতে পারো নাই। তুমি এই 2টা মাস পরিশ্রম করলে তুমি যখন টপ করবা দেখবা তোমার পূর্বের যেই হতাশাগুলা, পূর্বের যে কষ্টগুলা, চান্স না পাওয়ার যে বেদনা, সব কিছু মুছে যাবে। জাস্ট 2টা মাস পরিশ্রম করতে হবে। 2টা মাস ভাই আমার সাথে লেগে থাক তোরা, ইনশাল্লাহ ভালো কিছু হবে। তুই ভার্সিটিতে টপ করবি, তুই খুশি হবি, তোর সাথে সাথে আমিও খুশি হব। সেই দিন দেখার অপেক্ষায় থাকলাম, জাস্ট পরিশ্রমটা করতে থাক, লেগে থাক সৎভাবে, স্বপ্ন জয় তৈরি হবে। তো দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে, ততক্ষণ পর্যন্ত সবাই সুস্থ থাক, ভালো থাক। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।